হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে বলে রাখি তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো যে স্যার ডেমো কবে আসবে, স্যার ডেমো। তো এটাকে আমি ডেমো ক্লাস নাম দেবো না, এটাকে তোমরা বলতে পারো তোমাদের জন্য একটা ক্লাস, যেটা তোমাদেরকে অন্ততপক্ষে একটা টপিক তোমাদেরকে কনসেপচুয়ালি রেডি করে দেবে, ঠিক আছে? তো ক্লাসটাকে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, আর সামনেই আমাদের পরীক্ষা আর আমাদের ব্যাচ শুরুও হয়ে যাচ্ছে। তাই আমরা একই ভিডিওর মধ্যে আমরা কিন্তু তিনজন স্যারকে কিন্তু ইন্ট্রোডিউস করে দেবো। তো তোমরা একই সাথে তিনজনকে দেখে নিতে পারবে, তাদের পড়ানোর টেকনিককেও দেখে নিতে পারবে। দ্যাটস ইট। তো দেখে নিই আজকে আমাদের কোন কোন স্যার কোন কোন বিষয় দেখছেন। তোমরা প্রত্যেকেই জানো রিয়াল অ্যানালিসিস একটা খুব ভাইটাল টপিক আমাদের, বিশেষ করে 11-12-এর জন্য। তো রিয়াল অ্যানালিসিস অনেকের মধ্যে ভয়, তো রিয়াল অ্যানালিসিস টা আমাদের আজকে কিন্তু ক্লাস হবে। এবং এরপরে যে ক্লাসটা হবে ব্যাক টু ব্যাক চলবে, মানে যদি এই অর্ডারেই চলবে এরকমটা নয়, বাট এই টপিকগুলো চলবে। প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স থেকে ধ্রুব স্যার ক্লাস নেবেন, ঠিক আছে? আমাদের অভিত স্যার ক্লাস নেবেন, ডক্টর অভিত স্যার ক্লাস নেবেন হচ্ছে রিয়াল অ্যানালিসিসের উপর, এবং লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু ক্লাস নেবেন আমাদের ইন্দ্রজিৎ স্যার। তো তোমাদের প্রত্যেকের সঙ্গেই তোমরা অলরেডি পরিচিত হয়ে গেছো। তো এই তিনটে জায়গা, তিনটে পার্টিকুলার আমাদের টপিক বলতে পারো, তিনটে বড় ভাস্ট এরিয়া। তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস বলতে একটা পার্টিকুলার জিনিস, পার্টিকুলার কনসেপ্টকে তারা তোমাদের সামনে উপস্থাপন করবেন। তো তোমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে যাবে একদম তাদের পড়ানোর টেকনিকের সঙ্গে। তো আজকে ক্লাসের শুরুতে শুধুমাত্র এইটুকুই বলে রাখলাম, দেখে নাও স্যাররা কিভাবে ক্লাস নিচ্ছেন। ক্লাসের শেষে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আজকের সেশনে সবাইকে ওয়েলকাম। আমার পরিচয় অলরেডি আপনারা পেয়ে গেছেন। সো ফাইনালি আমি এসএলএসটি কোর্সের জন্য লিনিয়ার অ্যালজেব্রা টপিকটাকেই পড়াবো। সো আজকের ভিডিওটা বেসিক্যালি বানানো হচ্ছে এই কারণেই যে লিনিয়ার অ্যালজেব্রা যে পার্টটা রয়েছে অ্যান্ড ম্যাট্রিক্স থিওরি, সো সেটার মধ্যে কি কি টপিক রয়েছে আমাদের সিলেবাসে এবং কোন কোন এরিয়াগুলোকে আমরা ফোকাস করব, তারই একটা বেসিক রোড ম্যাপ। মানে কোন কোন এরিয়াগুলোকে আমাদের ফোকাস করতে হবে এবং ফাইনালি সেই এরিয়া থেকে আমরা কি করে কোয়েশ্চেন এলে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব। এবং যেহেতু সময় খুবই কম থাকবে পরীক্ষার হলে, তো কি বেসিক কনসেপ্টের জায়গাগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে, যাতে করে কোয়েশ্চেন দেখলে আমাদেরকে কোনো ক্যালকুলেটিভ ওয়েতে না করেই তার যদি ইনার ভিশনটা আমাদের মধ্যে থাকে, সেই ইনার ভিশন দিয়ে কি করে আমরা সলভ করব। স্পেশালি লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে যদি কারোর মধ্যে এই ইনার ভিশনটা একবার ঢুকে যায় না, যে একটা ভেক্টর স্পেস বলতে কি বোঝায় এবং সেই ভেক্টর স্পেসের ডাইমেনশনের মানেটা কি। সো ডাইমেনশন বলতে থিওরিটিক্যালি আমরা অনেক কিছু বলতে পারি, যে একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন মানে তার এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস থাকবে, তাদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে যে সেটটাকে জেনারেট করা হয় তাকে লিনিয়ার স্প্যান বলে, সেই লিনিয়ার স্প্যানটাই একটা ভেক্টর স্পেস ফর্ম করে, অ্যান্ড সো অন। এইরকম থিওরিটিক অনেক কথাবার্তা লেখা থাকবে, কিন্তু এই থিওরিটিক কথাবার্তাগুলোর পেছনে যে ইনার ভিশনটা রয়েছে, যে ভেক্টর স্পেসের মধ্যে দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্সের মেন মানেটা কি। এই একটা ভেক্টর, একটা নন নাল ভেক্টর, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, সেই একটা ভেক্টরকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা কি পাবো। আবার দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরের ডিরেকশন আলাদা, হ্যাঁ, তার মানে দুটো ভেক্টরকে দিয়ে আমরা সেই দুটো ভেক্টরকে নিয়ে কত রকমের সেট জেনারেট করতে পারি ওভার এ ফিল্ড, একটা ফিল্ডের হেল্প নিয়ে, এবং সেই ফিল্ডটা অ্যাকচুয়ালি জিওমেট্রিতে কি রিপ্রেজেন্ট করে, সেই ইনার ভিশনগুলো যদি আমাদের মধ্যে একবার ঢুকে যায়, তাহলে আমার মনে হয় লিনিয়ার অ্যালজেব্রা কোনো ব্যাপারই নয়। স্পেশালি এই কোর্সের জন্য তো কোনো ব্যাপারই নয়, কারণ এখানে কোয়েশ্চেন যদি 2016-র সাথে আমি কম্পেয়ার করি, তো সেটা করাতে জাস্ট একটা থেকে দুটো ক্লাসের বেশি লাগার কথা নয়। কিন্তু আমরা সেই রিস্কটা নেব না, কারণ এবারের কম্পিটিশান মাচ টাফ হবে। মানে 2016 রেসপেক্টে যদি কেউ কোয়েশ্চেন দেখেন এবং সেইভাবে মনে করেন যে এই কোয়েশ্চেন সলভ করলেই আমার এবারের এসএলএসটি আমি উতরে যাব, তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবং অনেকে অনেক কথা বলবে যে কোয়েশ্চেন সহজ হতে পারে, কোয়েশ্চেন আরও আগের বারের থেকে সহজ হবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটাই যে যেহেতু কম্পিটিশান অনেক বেশি, কোয়েশ্চেনে কিন্তু ইনার ভিশন থাকাটা ভীষণভাবে দরকার প্রত্যেকটা কনসেপ্টের ওপরে। হ্যাঁ, যদি সেই কনসেপ্টটাকে আপনি ডিপলি স্টাডি করেন এবং আপনার মধ্যে সেই কনসেপ্টটা নিয়ে একটা ইনার ভিশন থাকে যে না এই কনসেপ্টটা আমি বুঝি, তাহলে কোয়েশ্চেন যদি কোনো ট্রিকি কোয়েশ্চেনও আসে, স্ট্রেট ফরওয়ার্ড না এসে একটু ট্রিকি দিতেই পারে, কারণ কম্পিটিশান অনেক বেশি। তো সেই রকম কোয়েশ্চেনগুলোকে হ্যান্ডেল করার জন্য ইনার ভিশন থাকা ভীষণ দরকার। এমন নয় যে আমি 5টা প্রিভিয়াস ইয়ার সলভ করলাম বা 2016-র কোয়েশ্চেন সলভ করলাম, অল ইন্ডিয়া লেভেলে যত টিজিটি কোয়েশ্চেন্স হয় সেগুলো সব সলভ করে চলে গেলাম আর আমি এই পরীক্ষাটাও যথাক্রমে পাস করে গেলাম। তো সেই রকম হওয়ার চান্স খুবই কম আছে, কারণ দীর্ঘ 10 বছর পরে পরীক্ষা। তো এই পরীক্ষা পাস করতে গেলে যথেষ্ট পরিমাণে ভেতরের একটা
ভিশন থাকতেই হবে। তো আজকের ভিডিওতে আমি মেনলি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত লিনিয়ার অ্যালজেব্রা আর ম্যাট্রিক্স থিওরির একটা রোড ম্যাপ। তো সেটা একটুখানি দেখে নিই যে কী কী রয়েছে। সো এটা হচ্ছে একটা সামারি বলতে পারেন, কারণ সিলেবাসের মধ্যে অনেক ডিটেলে লেখা আছে, সেই ডিটেলে আমি যাব পরে, সেটা ক্লাসের মধ্যে যাব। কিন্তু ওভারঅল একটা সামারি বা ওভারঅল আমাদের কি কি জায়গাগুলোর আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে এবং কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে সেই এরিয়াগুলো আমি বেসিক্যালি এখানে হাইলাইট করেছি। তো ফার্স্ট রয়েছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট। এটা দেখবেন আপনারা সিলেবাসের মধ্যে একটা পার্টে লেখা রয়েছে ম্যাট্রিক্স এবং তারপরে অনেক কিছু লেখা আছে, তারপর ডিটারমিন্যান্ট। আমি দুটোকে একসাথে মার্জ করে দিয়েছি, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট। এগুলোর মধ্যে ডিটেলে রয়েছে রো অফ ম্যাট্রিক্স, ইনভার্স, adjoint of a matrix, singular non singular matrix and so on. তারপরে রয়েছে আইগেন ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু, ক্যালি হ্যামিল্টন থিওরেম, এই সমস্ত ডিটেলে লেখা আছে। কিন্তু আমি সেই ডিটেলে যাচ্ছি না, কারণ এটা একটা কাইন্ড অফ এ সামারি। তো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট, তারপরে রয়েছে ভেক্টর স্পেস, যেটা হচ্ছে উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন টোটাল সিলেবাসের মধ্যে। ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, এই ভেক্টর স্পেসের ধারণাটা থাকা। ভেক্টর স্পেস অনেক রকমভাবে অনেকে থিওরি বলে অনেক কিছু দিয়ে হবে, কিন্তু ভেক্টর স্পেস ব্যাপারটা কি, এটা জিওমেট্রিক কী ধরনের রিপ্রেজেন্টেশন, R3-র ওপরে ভেক্টর স্পেসগুলোর সাবস্পেস কী হয়, সেগুলো যদি আমরা চোখে দেখতে পাই তাহলে এই কোয়েশ্চেন সলভ করা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু যদি আমরা সলভ করতে যাই যে দুটো ভেক্টর এটা দিয়ে লিনিয়ারলি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা, তারপর সেগুলো দিয়ে লিনিয়ার স্প্যান কি হচ্ছে, এই সমস্ত করতে গেলে ইট টেক্স আ লট অফ টাইম আপনারা বলতে পারেন। তো পরীক্ষাতে তো আমরা এত টাইম পাবো না যে ধরে ধরে এই সমস্ত চেক করব। তাহলে আমরা যদি গোটা R3 এর যে স্ট্রাকচার আছে সেটাকে যদি ভেঙে দিই, আমরা জানি যে R3/R এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ফর্ম করে, যার ডাইমেনশন হচ্ছে 3। সো এই 3 ডাইমেনশন, তার মানে এই সাবস্পেসগুলোর ডাইমেনশন কীরকম হবে? এই সাবস্পেসগুলোর ডাইমেনশন হবে আইদার 0 ডাইমেনশনাল প্রপার সাবস্পেস, 0 ডাইমেনশনাল যেটা নাল স্পেস, অ্যান্ড দেন 1 ডাইমেনশনাল সাবস্পেস পাবো প্রচুর। এবং কত পাবো সেটাও একটা, যে 1 ডাইমেনশনাল সাবস্পেসের কত ধরনের 1 ডাইমেনশনাল সাবস্পেস হতে পারে, তার কি ধরনের স্ট্রাকচার, জিওমেট্রিক স্ট্রাকচার হয় 1 ডাইমেনশনাল স্পেসের, এবং দেন 2 ডাইমেনশনাল স্পেস সেটা কি ধরনের সাবস্পেস হয় R3-র মধ্যে, এবং তার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কেমন। 2 ডাইমেনশনাল সাবস্পেস বললে আপনারা থিওরিটিক্যালি করবেন যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, তাদের লিনিয়ার কম্বিনেশন নেব, সেটার স্প্যান করব, সেটা দিয়ে যে সেটটা জেনারেট হবে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল সাবস্পেস। কিন্তু এটা গেল থিওরির কথা, কিন্তু ইনার ভিশন আপনাকে এটাই রাখতেই হবে যে 2 ডাইমেনশনাল সাবস্পেস কি দেয়, জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি 2 ডাইমেনশনাল স্পেসে, অ্যান্ড দেন 3 ডাইমেনশনাল স্পেস। সো সেটা ইটসেলফ R3 হবে। তো সেটা কি করে হচ্ছে R3, যে 2 ডাইমেনশন থেকে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এক্সট্রা অ্যাড করলে কি করে আমরা R3 পেয়ে যাচ্ছি, এই ভিশনগুলো থাকা ভীষণ দরকার। কারণ এইগুলো আপনারা যখন একটা কোয়েশ্চেন সলভ করবেন পরীক্ষার হলে, তো সেখানে কোয়েশ্চেন লেখা থাকবে জাস্ট 2 ডাইমেনশনাল সাবস্পেসগুলো কেমন হয়। তাহলে আপনি কি এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুখানা ভেক্টর চুজ করবেন, তারপরে সেখান থেকে বিভিন্ন রকমের কম্বিনেশন করে একটা সেট তৈরি করবেন, তো সেইটা দিয়ে, কিন্তু তার কোনো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন আপনারা দেখতে পাবেন না। বাট এই ভিশনটা যদি থাকে যে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কেমন হয়, তাহলে ওই সমস্ত কোনো কিছুতে ফোকাস করারই দরকার নেই। আমরা জানি 2 ডাইমেনশনাল সাবস্পেসগুলো কেমন হয় R3-র, 1 ডাইমেনশনাল সাবস্পেসগুলো কেমন হয়, আর নাল স্পেস তো 0 ডাইমেনশন। তো সেই ভিশনগুলো যদি থাকে তাহলে কোয়েশ্চেন সলভ করার কোনো সময় একদমই টাইম টেকিং হবে না সেই পরীক্ষার হলে। তো এটাই আমাদের মেনলি দরকার। তো এর পরে রয়েছে যেটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তো তারপরে রয়েছে লিনিয়ার ট্রান্সফরমেশন অন ভেক্টর স্পেস, দেন ইনার প্রোডাক্ট স্পেস। তো এর মধ্যে বিভিন্ন রকম ডিটেলে লেখা আছে সিলেবাসের মধ্যে। তারপরে রো স্পেস, কলাম স্পেস, ক্যালি হ্যামিল্টন থিওরেম, এই সমস্ত দিয়ে পুরো গোটা সিলেবাসটাকে একটা বড় ভার্সন করে লেখা আছে। তো এগুলো সবই আমরা ডিসকাস করব, বাট ক্লাসেস বাই ক্লাসেস যখন একটার পর একটা ক্লাসেস চলতে থাকবে, তো তখন এই নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। এবং প্রত্যেকটা কনসেপ্টের একটা ইনার ভিশন থাকা ভীষণ দরকার, যেটা আমি বারবারই বলছি। কারণ পরীক্ষার হলে অত টাইম পাওয়া যাবে না যে আমি একটা কনস্ট্রাকশন তৈরি করব, সেই কনস্ট্রাকশন দিয়ে কি করে ডাইমেনশন বার করবো, এইগুলো একেবারেই করা যাবে না। একটা কোয়েশ্চেন, সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে একটা R2 এর ওপরে একটা প্লেন রয়েছে, R3 এর ওপরে একটা প্লেন রয়েছে, সেই প্লেনের ডাইমেনশন কত, পাসিং থ্রু অরিজিন। তো কি করে বলবেন? তখন ওই প্লেনের মধ্যে থেকে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসগুলোকে আপনারা চুজ করে করে বার করবেন যে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর রয়েছে, তার নাম্বারটাই হবে ডাইমেনশন। তো এইরকমভাবে হবে না। তো সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তো এইটা হচ্ছে আপনাদের ওভারঅল একটা ম্যাপ।
যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনান্টস, vector space over a field system of linear equation, linear transformation on vector space, inner product space and so on. So এটার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি বারবারই বলছি সেটা হচ্ছে ভেক্টর স্পেস। সো এই ভেক্টর স্পেসটাকে আপনাদেরকে একটু ডিটেলে স্টাডি করতে হবেই, অবশ্যই ডিটেলে স্টাডি করতে হবে। সো আমরা তাহলে, এবং ভেক্টর স্পেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস তো আছেই, কিন্তু মেইনলি আমাদের ফোকাস করতে হবে রিয়েল ভেক্টর স্পেস, যেগুলো আমরা চোখে দেখতে পাই। সেগুলোর মধ্যে একটা মেন পার্ট হচ্ছে, সেটা হচ্ছে R3। এই R3 স্পেসটাকে আমরা দেখতে পাই। তো এই R3 স্পেসটা ভাঙলে, এই R3 স্পেসটার যে স্ট্রাকচারগুলো, সেগুলোকে ভাঙলে কি কি আমরা পাই সেগুলোকে আমাদেরকে স্টাডি করতে হবে। তো আমি যদি দুটো ভেক্টর নিই, এ একটা ভেক্টর আছে, A1 একটা ভেক্টর ধরে নিচ্ছি, তো আর একটা ভেক্টর রয়েছে A2। তো এই ভেক্টর মানে তার ডিরেকশন রয়েছে এবং তার মান রয়েছে এবং ডিরেকশন বোথ রয়েছে। তো আমি ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি এই ভেক্টরটা, A1 ভেক্টরটা লাইক এরকম, A2 ভেক্টরটা এরকম। তো এই ভেক্টর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেটা আমরা কি করে বলতে পারি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্সে, দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার মানে হচ্ছে একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো এইরকম একটা কনসেপ্ট, বাট এইখানে সেরকম পসিবিলিটি নেই। যদি এইরকম হতো তাহলে এই ভেক্টর দুটোকে মাস্ট বি অন সেম লাইন, একটা লাইনের ওপরেই হতে হতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর দুটো ডিফারেন্ট ডিফারেন্ট লাইনকে রিপ্রেজেন্ট করছে, লাইনের ওপরে লাই করছে। তো তার মানে এই দুটো ভেক্টর হচ্ছে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইবার আমার কথা হচ্ছে এই যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, এবার R3 ওভার R আমি নিয়ে নিচ্ছি। তার মানে আমাদের ফিল্ডের এলিমেন্টগুলো সব আসবে হচ্ছে R থেকে। তো R এর সাথে এইবার এই যে ভেক্টর দুটো আমরা পেলাম A1 আর A2, তো এই যে ভেক্টর, এই ভেক্টর দিয়ে আমরা একটা সেটকে জেনারেট করি উইথ দ্য হেল্প অফ দিস ফিল্ড আর কে দিয়ে একটা সেটকে জেনারেট করি, তার নাম দিচ্ছি আমি সাপোজ W। এটা কেমন সেট না, এই যে ভেক্টর আমরা A1 আর A2 দুটো ভেক্টর নিয়েছি, তো সেই ভেক্টর দুটোর সাথে C1 A1 প্লাস C2 A2 such that এই A1 এই C1 C2 belongs to R। এই সেট দুটোর মানে কি? সো এই সেট দুটোর মানে কি, এই যে W সেটটা লিখলাম আমরা, এই W সেটটার অ্যাকচুয়াল মিনিংটা কি? তো এই যে কম্বিনেশনটা আমরা লিখলাম, যে একটা ভেক্টর তার সাথে এই R থেকে, মানে এই ফিল্ড থেকে একটা স্কেলার নিলাম, মাল্টিপ্লাই করলাম, এবং আরেকটা ভেক্টর তার সাথে আরেকটা স্কেলার নিলাম ফিল্ড থেকে, সেটা মাল্টিপ্লাই করলাম এবং দুটো ভেক্টরকে তারপরে অ্যাড করলাম। C1 C2টা ওভার R এর উপরে রান করবে এই যে সেটটা পেতে গেলে। তো এই যে গোটা W যে সেটটা, এই সেটটার অ্যাকচুয়াল মানে কি, এবং এই যে জিনিসটা আমি লিখলাম C1 A1 প্লাস C2, সরি এটা A2 হবে, C2 A2, তো এই যে জিনিসটা, এটারই বা মানে কি? তো এই জিনিসটা বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন অফ A1 ভেক্টর অ্যান্ড A2 ভেক্টর, এটাকেই বলে লিনিয়ার কম্বিনেশন অফ A1 অ্যান্ড A2। এবং এই যে Wটা, সেটা হচ্ছে অল সাচ লিনিয়ার কম্বিনেশনস অফ A1 অ্যান্ড A2 ওভার দ্য ফিল্ড R। তো R এর ওপরে এই যে A1 আর A2 এর লিনিয়ার কম্বিনেশন পেলাম, এই লিনিয়ার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কি, মানে এই যে সেটটা অ্যাকচুয়ালি কেমন, তার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কেমন, এটাই হচ্ছে আমাদের মেন
দেখতে হবে বা ভাবতে হবে যে এটা আমরা তো লিখে দিলাম এবং আমরা এখান থেকে বলেও দিতে পারি স্যার আপনি তো বললেন যে A1 A2 হচ্ছে আপনার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা দেখিয়েও দিলেন কারণ এদের দুদিকে রয়েছে, দুটো ডিরেকশন অন্যরকম, তো একই লাইনের ওপর এরা লাই করছে না, তার মানে বলে দিলেন আপনি যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এইটাকে আপনি বলছেন লিনিয়ার কম্বিনেশন। তাহলে বইতে তো লেখাই আছে যে এদের লিনিয়ার কম্বিনেশনটা হচ্ছে এই যে স্প্যানটা লিনিয়ার কম্বিনেশন, কালেকশন অফ অল লিনিয়ার কম্বিনেশন, এটা যে W এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে এবং এটা R3 এর স্পেস, R3 এর সাবস্পেস হবে এবং এদের ডাইমেনশন হবে 2। সেই ডাইমেনশনটা কেন 2? কারণ এই দুটো ভেক্টরকে দিয়ে আপনি গোটা সেটটাকে জেনারেট করেছেন। তো এখান থেকে আপনারা বলতেই পারেন যে স্যার তাহলে আপনার কথা মতো এই ভেক্টরস, এটা হচ্ছে ডাব্লিউটা হচ্ছে R3 এর একটা সাবস্পেস আর এটা ডাইমেনশন 2। ঠিক আছে, সবই ক্লিয়ার, সবই বোঝা গেল। কিন্তু এই ডাব্লিউ সেটটাকে দেখতে কেমন, এর জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কেমন, সেটা হচ্ছে আমাদের মেন ভিজুয়ালাইজ করার ব্যাপার। এটাকেই আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের আর অন্য কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি আমাদের মাথার মধ্যে আসবে না। তো এটা দেখতে কিরকম হয় তো দেখি আমরা। তো আমি ফর দ্য টাইম বিং এই যে A1 আর A2 দুটো অ্যাবস্ট্রাক্ট অজানা দুটো ভেক্টর আমি নিয়েছি, সো যা খুশি R3 থেকে আমরা নিতে পারতাম। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ফর দ্য টাইম বিং A1টাকে এরকম ধরে নিচ্ছি, টাপল ফর্মে, এবং A2টাকে এরকম নিয়ে নিচ্ছি ইন R3। এটা খুবই সহজভাবে বোঝানোর জন্য A1 and A2 ক্যান বি এনিথিং। তাহলে এই A1 আর A2 পজিশনটা আমরা একটু দেখে নিই। রাইট, এইরকম। তাহলে আমরা ওখানে কি নিয়েছিলাম? এখানে আমরা কি নিয়েছিলাম? ডাব্লিউ সেটটাকে কেমন নিয়েছিলাম? যে A1 আর A2 এর সমস্ত রকমের কম্বিনেশন ওভার আর। তাহলে ওখানেও আমরা সেই একই রকম একটু দেখি যে এই A1 আর A2 এর কম্বিনেশন করলে আমরা কি পাই। তো সেটা দেখার জন্য আমি এখানে যে কোনো একটা ভেক্টর তুলে নিচ্ছি এই XY প্লেনের ওপরে। XY প্লেনের ওপরে দেখতে কেমন হবে? কোঅর্ডিনেট ফর্মে কেমন দেখতে হবে এগুলো? সাম আলফা, সাম বিটা অ্যান্ড জেড কোঅর্ডিনেট উইল বি 0, কারণ XY প্লেনের ওপরে লাই করছে। তো আমার কথা হচ্ছে এবার যে এই A3 ভেক্টরটা যেটা এই X আর Y প্লেনের ওপরে লাই করছে, সেই A3 ভেক্টরটাকে কি A1 আর A2 এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা লিখতে পারি বা কিভাবে পারি? সো A3 ভেক্টরটা হচ্ছে আপনার আলফা বিটা 0 সমান সমান এইভাবে আমরা লিখতে পারি 1 0 0 প্লাস বিটা অফ 0 1 0, রাইট? আলফা বিটাটা কোথা থেকে আসছে? আর এর মেম্বার। তো সেখান থেকে আমরা লিখতে পারি আলফা অফ A1 প্লাস বিটা অফ A2, যেখানে আলফা বিটাটা আর এর মধ্যে আছে। তাহলে এই A3টা কি এবার W এর মধ্যে ঢুকে গেল, যেখানে আমাদের A1 আর A2 আমরা ধরে নিয়েছি পার্টিকুলার। তার মানে আমরা দেখলাম যে XY প্লেনের ওপরে আমরা যে কোনো একটা ভেক্টরকে যদি চুজ করি, আমাদের A3টা কিন্তু আরবিট্রারি ছিল,
তো এই এক্স ওয়াই প্লেনের ওপরে যে কোনো ভেক্টরকে আমরা যদি চুজ করি তাহলে উইথ দ্য হেল্প অফ a1 ইকুয়ালস টু 1 0 0 অ্যান্ড a2 ইকুয়ালস টু 0 1 0 আমরা টোটাল এই প্লেনটাকে জেনারেট করে দিতে পারি। জেনারেট করা মানে কি, প্রত্যেকটা এলিমেন্টকে এই a1 আর a2 এর লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে দিতে পারি। তো এছাড়া কি আর আমরা অন্য কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবো এই a1 আর a2 কে দিয়ে, মানে r3 এর অন্য ভেক্টর যেটা xy প্লেনের বাইরে লাই করছে? xy প্লেনের বাইরে যে সমস্ত ভেক্টর লাই করছে তাদের থার্ড কোঅর্ডিনেট মাস্ট বি নন জিরো, রাইট? এই যে থার্ড কোঅর্ডিনেটরা রয়েছে সেটা মাস্ট বি নন জিরো, এটা একটা জিরো ছাড়া অন্য কিছু এলিমেন্ট হবে। তাহলে আমাদের এখানে a1 এর ফার্স্ট কম্পোনেন্ট থার্ড কম্পোনেন্ট জিরো, a2 এর থার্ড কম্পোনেন্ট জিরো, তাদের কম্বিনেশন করে কি কখনোই ওটাকে নন জিরো আনা সম্ভব? কোনোভাবেই। জিরোর সাথে মাল্টিপ্লাই করে সাম করে তো সেই জিরোই আসবে আখেরে। তার মানে আমরা দেখলাম এক্স ওয়াই প্লেনের বাইরের থেকে যে কোনো পয়েন্ট যদি আমরা নিই তাহলে এই a1 আর এই a2 দিয়ে সেই ভেক্টরগুলোকে জেনারেট করা সম্ভব নয়। তার মানে এখানে অ্যাজ এ সামারি আমরা কি বলতে পারি, এই যে a1 ভেক্টরটা ছিল 1 0 0 আর a2 ভেক্টরটা ছিল 0 1 0, এই ভেক্টর দুটোর লিনিয়ার কম্বিনেশন করলে আমরা কি পাচ্ছি? লিনিয়ার কম্বিনেশন করে আমরা কি পাচ্ছি, যেখানে a1 আর a2 আমরা ডিফাইন করে দিয়েছি, এটা নাথিং বাট দ্য এক্স ওয়াই প্লেন ইটসেলফ, রাইট? তার মানে এই যে দুটো ভেক্টর, এই দুটোকে আমরা স্পেসিফাই করে দিলাম এই কারণেই যাতে প্লেনটা আপনারা চিনতে পারেন, যে প্লেনটা আপনাদের কাছে কমন হয়। এটা ছাড়া অন্য অনেক রকমের প্লেন আমরা দিতেই পারতাম, ভেক্টর চেঞ্জ করলে প্লেন চেঞ্জ হতো। তার মানে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ইন R3 কি জেনারেট করলো? একটা প্লেন। শুধু প্লেন নয়, এখানে আরেকটা জিনিস স্পেসিফাই করার আছে। যখন আমরা এই লিনিয়ার কম্বিনেশনটা নিচ্ছি, যখন C1 and C2 বোথ জিরো হয়ে যাবে তখন এই ভেক্টর দুটোর লিনিয়ার কম্বিনেশন কি হবে এই a1 আর a2, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আমি এটাই বারবার বলছি যে প্লেন আমরা পেয়ে গেলাম, ব্যাস এখানেই যদি স্টপ করে দিতে চাই তাহলে তো যে কোনো প্লেন হয়ে গেল সাবস্পেস অফ ডাইমেনশন 2। সেটা কি সম্ভব? সেটা বোঝার জন্য এই C1 আর C2 এর উপর ফোকাস করতে হবে। C1 আর C2 যদি একসাথে জিরো হয়ে যায় তাহলে তখন কি হবে? তখন তো গোটা কম্বিনেশনটাই 0 0 0 হয়ে যাবে, যেটা আমাদের অরিজিন, যেটা হচ্ছে আমাদের অরিজিন। তার মানে R3 এর ওপরে যে কোনো দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের লিনিয়ার স্প্যান একটা প্লেন হবে, এবং সেই প্লেনটা কি প্লেন হবে? পাসিং থ্রু অরিজিন। অরিজিন, পাসিং থ্রু অরিজিন হয়ে গেল। ক্লিয়ার? এইবার আমরা যদি দুটো ভেক্টরকে চেঞ্জ করে দিই তাহলে আপনাদের কমন ফিগার নাও পেতে পারেন। এক্স ওয়াই প্লেনই যে হবে সবসময়, বা ওয়াই জেড প্লেন হবে, বা এক্স জেড প্লেন হবে, সেটা নাও হতে পারে। বাট অলওয়েজ দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন একটা প্লেন হবে যেটা পাসিং থ্রু অরিজিন। তাহলে বোঝা গেল যে জিওমেট্রিক ফিগারটা কি হলো, যে দুটো ডাইমেনশন করে আমরা বিশাল চিৎকার চেঁচামেচি করছিলাম যে স্যার ডাইমেনশন 2 পেয়ে গেছি, ভেক্টর স্পেস হয় এটা একটা, কিন্তু সেই ভেক্টর স্পেসটার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি হয় না? একটা প্লেন। আচ্ছা, তাহলে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে সেটাও একটু বলে দিই, খুবই সিম্পল। আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে যে কোনো নন নাল ভেক্টরই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। তো এখানে আমরা একটা যে কোনো একটা ভেক্টর নিয়ে নিই। তো একদম সিম্পলিফাই করার জন্য আমি এখানে 1 0 0 এই ভেক্টরটাকেই নিয়ে নিচ্ছি। এইবার এই যে W স্টার একটা সেট C alpha such that C belongs to R,
এই সেটটা কেমন দেখতে, বা এটা আমরা খুবই একদম কমন একটা ভেক্টর নিয়ে নিয়েছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যান্ড দেন এটা জেড, এখানে আছে 1 0 0। তো একটা জিনিস দেখুন, সি আলফা যেটা রয়েছে এই ভেক্টরটাকে নাথিং বাট এই সি আলফাগুলো কি, এই সি আলফাটা রিপ্রেজেন্ট করছে যে এই ভেক্টরটাকে আপনারা কত দূর পর্যন্ত টানছেন বা স্কুইজ করছেন। ভেক্টর এখানে আপনার আলফা ফিক্সড, এই আলফাটাকে আপনারা যত দূর পর্যন্ত স্ট্রেচ করছেন, টেনে নিয়ে এখানে চলে গেলে এটা 2 আলফা হবে, যদি ডবল ডিস্টেন্স হয় 2 আলফা হয়ে গেল, সেখানে সি ইকুয়ালস টু 2। এবার যেটাকে যত দূর পর্যন্ত টানবেন বা স্কুইজ করবেন, তার মানে এই যে কম্বিনেশনগুলো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই গোটা কম্বিনেশনটা লাই করছে একটা লাইনের ওপরে। এই যে গোটা কম্বিনেশনটা সিকে আমরা ভ্যারি করি যদি ওভার পুরো আর এর ওপরে, তাহলে লাই করছে একটা লাইনের ওপরে। তার মানে এই যে R3 এর ওপরে একটা ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস যদি আমরা বলি, সেটা কি হবে? একটা লাইন। এখানেও একটা প্রশ্ন রয়েছে, শুধুই কি লাইন? এই লাইনটা হবে ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস? এই লাইনটা কি সম্ভব কোনোদিনও ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস হওয়ার জন্য? ভেক্টর স্পেসের তো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব অবশ্যই, বাট ফর দ্য টাইম বিং এই লাইনটা কি হবে? কোথা থেকে পাবেন এই লাইনটা? এই লাইনের মধ্যে কোথাও কি 0 0 0 ভেক্টরটা আছে? কোথাও আছে? এই অরিজিন তো এখানে, এখান দিয়ে কি পাস করছে লাইনটা? করছে না। তাহলে আপনি যদি সিটাকে 0 ধরেন, সি যেহেতু আর এর ওপরে রান করছে, তাহলে সি মেবি 0 হতে পারে একটা কম্বিনেশন। তার মানে তখন এই ভেক্টরটা আলফা সি আলফাটা কি হয়ে যাবে? সি আলফাটা হয়ে যাবে 0 0 0। বাট এই লাইনের ওপর কি কোথাও আছে? তার মানে ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস গুলো কেমন হবে? ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস গুলো হবে লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। লাইন পাসিং থ্রু অরিজিন, এটা হচ্ছে সমস্ত অন ডাইমেনশনাল সাবস্পেস গুলো হবে R3 এর। এবার বলতে পারেন স্যার এখানে কি ওই আলফা ভেক্টরটাই একমাত্র, তাহলে এই আলফাটাই কি বেসিস? না, আলফাটা একমাত্র বেসিস নয়। 0 এই অরিজিন এইটাকে বাদ দিয়ে যে কোনো একটা ভেক্টরকে নিলেই বাকি ভেক্টরগুলোকে, তার বাকি ভেক্টরগুলোকে সেই ভেক্টরটার এইখানে আলফা নিতে পারেন। এই ভেক্টরটা মেবি আলফা, যেটাকে আমরা একটু আগে বেসিস বলছিলাম ওয়ান ডাইমেনশনাল সাবস্পেসের জন্য। এটা মেবি বিটা নিতে পারেন, এই বিটা দিয়ে আলফাকে রিপ্রেজেন্ট করা যাবে। এটা গামা হতে পারে। আলফা, বিটা, গামা, এনিথিং ইউ ক্যান টেক, শুধুমাত্র অরিজিন বাদে যে কোনো নন জিরো ভেক্টর বাদ দিয়ে এই লাইনের ওপরে যে কোনো একটা ভেক্টর যদি আপনি চুজ করেন যেটা নন নাল ভেক্টর, তাহলে সেটা দিয়েই গোটা লাইনটাকে জেনারেট করা যাবে ওভার আর। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যেখানে ইনফাইনাইটলি মেনি বেসিস পাওয়া যেতে পারে বা পাওয়া যাবেই এই লাইনের উপরে যে কোনো এলিমেন্ট। তাহলে ওই যে প্লেনটা আমরা একটু আগে বলেছিলাম, সেই প্লেনের ক্ষেত্রেই বা কী হবে? তাহলে এরকম যদি একটা প্লেন থাকে, স্যার বললেন যে প্লেনটা হচ্ছে যে কোনো প্লেন পাসিং থ্রু অরিজিন, সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সাবস্পেস, এবং সেখানে আপনি A1 আর A2 দুটো স্পেসিফাই করে নিয়েছিলেন, যে এখানে আপনি A1 নিয়েছিলেন x y z, এখানে আপনি A1 নিয়েছিলেন 1 0 0, এখানে আপনি A2 নিয়েছিলেন, এখানে হচ্ছে 0 1 0। আপনি খুব সহজ দুটো ভেক্টর নিয়ে আমাদেরকে দেখালেন যে এই ভেক্টর দুটো হচ্ছে বেসিস ফর্ম করে ওই xy প্লেনের জন্য। তাহলে কি এছাড়া আর কিছু হবে না স্যার? যে কোনো দুটো ভেক্টর এই x অ্যাক্সিসের উপরে হতে পারে, y অ্যাক্সিসের উপরে একটা হতে পারে, নন নাল ভেক্টর দুটো, বা এই প্লেনের ওপরে দুটো ডিফারেন্ট ডিরেকশনের দুটো ভেক্টর যারা একই লাইনের ওপরে লাই করছে না, এটা আলফা ভেক্টর, এটা বিটা ভেক্টর। এই আলফা আর বিটা যেটা xy প্লেনের ওপরে লাই করছে, সেই আলফা আর বিটা ভেক্টর যে কোনো দুটো ভেক্টর যেটা একই লাইনের ওপরে নেই এবং নন নাল, সেই দুটো ভেক্টরকে তুলে নিন। এই আলফা আর বিটাটাও
স্প্যান করবে কাকে, এক্স ওয়াই প্লেনটাকে। ক্লিয়ার? তার মানে এখন আপনাদের হাতে আছে ওই স্ট্যান্ডার্ড বেসিস ফেসিস আর কিছু নেই। আপনাদের যদি কেউ বলে আমাদেরকে দুটো একটা বেসিস দাও যেটা স্ট্যান্ডার্ড বেসিস নয়, দেখি কেমন পারো, যে কোনো প্লেনের মধ্যে থেকে অরিজিন দিয়ে পাস করছে, দুটো সেম লাইনের ওপরে ভেক্টর নয়, এক্স ওয়াই প্লেনের ওপরে লাই করছে, যে কোনো দুটো ভেক্টরের সেট নিলেই তারা গোটা এক্স ওয়াই প্লেনটাকে জেনারেট করবে। এবং যদি এক্স ওয়াই প্লেন ছাড়া অন্য যে কোনো প্লেন বলেন, স্যার আপনি শুধু এক্স ওয়াই প্লেনই বলছেন, এই প্লেনটা হোক না, কি আছে যেটা অরিজিনকে কন্টেন করে আছে, এই প্লেনের ওপরে যে কোনো দুটো ভেক্টর, এটা আলফা ভেক্টর, এটা বিটা ভেক্টর, এই ভেক্টর দুটোকে নিয়ে স্প্যান করে দিলেই আমরা এই গোটা প্লেনটা পেয়ে যাব। বোঝা গেল? তার মানে এই কনসেপ্টে আর কোনো ডাউট থাকার জায়গা আছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না। এখন আমরা কি দেখতে পেলাম, আচ্ছা জিরো নাল স্পেস, সেটা তো জিরো ডাইমেনশনাল ব্যাস হয়ে গেল, সেটাতে আর বলার আলাদা করে কিছু আছে বলে মনে হয় না। ওয়ান ডাইমেনশনাল স্পেসটাকে দেখালাম জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন দিয়ে, টু ডাইমেনশনাল স্পেসটাকে দেখালাম, অ্যান্ড দেন থ্রি ডাইমেনশনাল স্পেস ইটসেলফ R3। সো R3কে গোটা R3টাকে আমরা ভেঙে দিলাম, কি ধরনের সাবস্পেসেস এর উপরে হতে পারে, কি ধরনের সাবস্পেসেস ক্রিয়েট হতে পারে, তার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন সমস্ত কিছু দেখলাম। তো এই রিলেটেড যদি কোনো কোয়ারি কোয়েশ্চেনে আসে পরীক্ষার হলে, এগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল বেসড, এই কনসেপ্টগুলো ভীষণ কাজে লাগবে। এরকম নয় যে দুটো ম্যাট্রিক্স দিলাম তারা সমান কিনা, এই ধরনের কোয়েশ্চেন আসবে, যেটা 16 সালে এসেছিল, যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2, তার একটা এন্টিটি কে ভ্যারিয়েবল করে দিয়েছে, বলেছে যে সেই এন্টিটির ভ্যালু কত। এই রকম প্রশ্নের আশা করে গেলে ভীষণ বড় ভুল হয়ে যাবে। তাই জন্য যত বেশি আপনি ডেপথে যাবেন, যত বেশি ইনার মিনিং খোঁজার চেষ্টা করবেন এই সাবস্পেস বলুন বা সমস্ত টপিকের মধ্যেই, সেটা লিনিয়ার অ্যালজেব্রা হতে পারে, অ্যানালিসিস হতে পারে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস হতে পারে, তো সমস্ত টপিকের মধ্যে যত বেশি ইনার মিনিং আপনারা খুঁজতে চেষ্টা করবেন বা বুঝে যাবেন, তত বেশি এফোর্টটা কম লাগবে। পরীক্ষার হলে প্রশ্ন দেখবেন আপনার কাছে ইনার মিনিং রয়েছে, যেটার মানে কি বলতে চেয়েছে, ব্যাস সলিউশন আমাদের হাতে রেডি। তো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন্স যদি আসে, আমার মনে হয় এটা ভীষণ ইনডেপথ একটা কনসেপ্ট ছিল, তো এই জায়গাগুলোকে আমি চাই আপনারাও ফোকাস করুন। আমি বোঝানোর চেষ্টা করলাম আমার মতন করে, এবং এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে তো সেগুলো সলভ করা যাবে আশা করি। দেখি একটা কোয়েশ্চেন, কেমন কোয়েশ্চেন এর মধ্যে এই টাইপের আসতে পারে। তো এটা একটা প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন, যে গোটা কনসেপ্ট আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সেই কনসেপ্টের ওপরে বেস করে এই কোয়েশ্চেনটাকে সলভ করা সম্ভব। এই কোয়েশ্চেনটা যাদের ওই ভিশনটা নেই তাদের পক্ষে সলভ করা কিন্তু একটু হলেও কঠিন হবে। তো দেখা যাক কোয়েশ্চেনটা কি বলেছে। লেট V equals to R3 be a vector space over R, which of the following is a proper subspace of V? তো এবার যদি এই কনসেপ্টটা আমরা না জানতাম তাহলে আমরা ভাবতাম যে প্রপার সাবস্পেস কতগুলো হবে, সেটা কি করে বুঝবো, কত কম্বিনেশন হতে পারে, কত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের কালেকশন রয়েছে, তাদের স্প্যান, তো কি করে বুঝবো। তো যখন যে মুহূর্তে আপনাদের কাছে এই ভিশনটা চলে এলো যে R3 এর ওপরে 2 ডাইমেনশনাল সাবস্পেসগুলো কেমন হয়, 3 ডাইমেনশনাল সাবস্পেস তো R3, 1 ডাইমেনশনাল সাবস্পেস কেমন হয়, তখন এই কোয়েশ্চেনটা সলভ করা আমার মনে হয় না আর কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে। তো অপশনসগুলো কি আছে, এনি লাইন ইন R3 এর ওপরে যে কোনো লাইন হচ্ছে একটা প্রপার সাবস্পেস। ইজ দ্যাট ট্রু? এই মুহূর্তে আমি বললাম, এই জাস্ট এক্ষুনি বললাম যে এই যে লাইনটা ছিল, আমি এক্ষুনি দেখালাম, এই লাইনটা কি কোনো সাবস্পেস ফর্ম করছিল? কেন করছিল না সেটাও বললাম, যে কারণ এটা অরিজিন দিয়ে পাস করছে না। তাহলে কি হলো, এনি লাইন ইন R3, তাহলে এনি লাইন ইন R3 কি হবে? ওটাও তো একটা লাইন ছিল, সেই লাইনটা কি হবে? হবে না। তার মানে লাইন হবে সেই সমস্ত লাইনগুলোই হবে যারা অরিজিন দিয়ে পাস করছে। তার মানে ফার্স্ট অপশনটা সরি
ফার্স্ট অপশানটা হচ্ছে না। এনি লাইন ইন R3টা সাবস্পেস নয়, প্রপার সাবস্পেস নয়। এনি লাইন পাসিং থ্রু অরিজিন। এবার দেখা যাবে যে এই কোয়েশ্চেনে একটাই তো প্রশ্ন, একটাই অপশান আসবে, একটা অপশানই তো ট্রু হবে, এটা দিয়ে বেরিয়ে গেলাম, বাকিগুলো পড়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু সেটা করলে কি ঠিক হলো? দেখা যাক পরের অপশানটা কি আছে। এনি প্লেন কন্টেনিং দ্য ভেক্টর 0 0 0, মানে যে কোনো ধরনের প্লেন যেটা অরিজিন দিয়ে পাস করছে সেই প্লেনটা কি সাবস্পেস হবে? আমি এক্ষুনি জাস্ট বললাম সেই প্লেনটা সাবস্পেস হবে, টু ডাইমেনশনাল সাবস্পেস অফ R3। তার মানে এটাও ট্রু। বোথ 2 and 3 আর কারেক্ট। তাহলে ফাইনালি কোন অপশনটা হলো? 4, তাই তো? এবার নিশ্চয়ই বোঝা গেল এটাও ট্রু, বাট যখন সেটা MSQ ফর্মে আসবে যে কতগুলো অপশন ট্রু, তখন ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ও ট্রু, 3 ও ট্রু, তাহলে 4 নম্বর অপশানে রয়েছে 2 এবং 3 দুটোই ট্রু, তাহলে আমাদের 4 নম্বর অপশান কারেক্ট। তো এটা একটা ভেক্টর স্পেস রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, যেটাতে কিছু কনসেপচুয়াল পার্ট দরকার, সেই কনসেপচুয়াল পার্টটা বললাম। আজকের বেসিক্যালি একটা রোড ম্যাপ দেওয়ার কথা ছিল, সেই রোড ম্যাপটা আমি ডেলিভার করলাম যে কীভাবে কী অ্যাপ্রোচে ইন দ্য ফার্দার ক্লাসেস আমরা প্রসিড করব। সো এইভাবেই আমাদের গোটা ক্লাসটা হবে। আমি চেষ্টা করব কনসেপ্ট ক্লিয়ার করে কোয়েশ্চেন সলভ করিয়ে মোটামুটি উইদিন 5 থেকে 7টা কি 8টা ক্লাস, 5 থেকে 8টা ক্লাসের মধ্যে মোটামুটি সেটা ভ্যারি করবে কীভাবে কি ক্লাসেসগুলো হচ্ছে বা কেমন কি রেসপন্স পাচ্ছি আমি, তার উপরে শেষ করে দেওয়ার। তো লিনিয়ার অ্যালজেব্রাটা মোটামুটি এই একটা ফ্রেম স্ট্রাকচারের মধ্যে আমি গোটাটা কমপ্লিট করব। তো আজকে এ পর্যন্তই। সো আশা করি এই কনসেপ্টটা নিয়ে আর কারোর কোনো ডাউট থাকা উচিত নয়, বা যদি থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। সো বাই। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ ডক্টর রোহিত প্রামাণিক, ওয়েলকাম টু দিস সেশন। আজকের সেশনে মেনলি আমি যেটা ডিসকাস করতে চলেছি যে আমি তোমাদের কী টপিক পড়াবো এবং কিভাবে সেই সিলেবাসটাকে কমপ্লিট করব, সেটাই আজকের সেশনে মোটামুটি আলোচনা করব। তো আমি তোমাদের মেনলি রিঅ্যানালাইসিস আর হচ্ছে ক্যালকুলাস পার্টটা দেখাবো। তো রিঅ্যানালাইসিসের মোটামুটি সিলেবাসে এই পোর্শনগুলো আছে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যে আমি তোমাদের মানে কীভাবে এই 2 মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করব, তো এটা একটা মেন টার্গেট। তো কথা হচ্ছে পরীক্ষাতে যে ধরনের কোশ্চিন আছে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চিন। এবার এক একটা কোশ্চিন সলভ করার জন্য তোমরা ম্যাক্সিমাম 1 মিনিট মতো সময় পাবে। তো স্বাভাবিকভাবে পরীক্ষাতে যে ধরনের কোশ্চিন আসে, মানে এই ধরনের কোশ্চিনই দেবে যেগুলোকে তুমি দেখেই বা একটু বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করেই কিন্তু সলভ করতে পারবে। এই ধরনের কোশ্চিনই কিন্তু পরীক্ষাতে আসবে। তো আমাদের টার্গেটটা এইভাবেই হবে যে প্রত্যেকটা টপিক ধরে ধরে শুধুমাত্র বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে এই টপিক থেকে যে ধরনের কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ারে বা অল ইন্ডিয়ান বেসে যে বিভিন্ন স্কুলের যে এক্সামগুলো হয়, সেই স্কুলের এক্সামগুলোতে যে কোশ্চিনগুলো এসছে সেই কোশ্চিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ওই কোশ্চিনগুলোতে সলভ করার সময় যে আইডিয়াটা কাজে লেগেছে সেই আইডিয়াটাকে হাইলাইট করার চেষ্টা করব, যাতে করে তোমরা একটা কোশ্চিন সলভ করে আর অনেক কোশ্চিন সলভ করতে পারো। এটাই হবে আমাদের মেন টার্গেট, ঠিক আছে। তো আমি বেশি কিছু আর আলোচনা না করে তো আমি একটা টপিক তোমাদের সামনে তুলে ধরছি। ধরো আমি কন্টিনিউটি চ্যাপ্টারটা পড়াচ্ছি, ঠিক আছে। এবার তোমরা বইতে কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনেশন পেয়ে যাবে, লিমিটিং ডেফিনেশন পেয়ে যাবে, কিন্তু এই সমস্ত ছাড়াও আমাদের মেন যেটা দরকার হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে একটা ফাংশন কন্টিনিউয়াস মানে কি বোঝায় সেইটা যদি তুমি জানো তাহলে কন্টিনিউয়াস সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে তুমি কন্টিনিউটির অনেক প্রবলেম সলভ করতে পারবে। সেটাই আমি একটু দেখাচ্ছি কীভাবে। তো ধরো এফ একটা ফাংশনস ডিফাইন করা আছে ক্লোজড ইন্টারভাল এ বির উপর, ঠিক আছে। ধরো এটা কন্টিনিউয়াস, ধরো এফ ইজ কন্টিনিউয়াস।
ওকে, তাহলে এই একটা ফাংশনটা কন্টিনিউয়াস মানে কি বোঝায়, মানে এর গ্রাফটা কীরকম হবে সেটা একটু দেখার চেষ্টা করব। ওকে, তাহলে ফাংশনটা ডিফাইন করা আছে ক্লোজ ইন্টারভাল এ বির উপর, ঠিক আছে। এই তাহলে এফে একটা কোনো একটা ভ্যালু হলো ধরো এফে, এইটা হচ্ছে এফে, আর এফ বি একটা আলাদা একটা ভ্যালু ধরো এফ বি, এফে এটা হচ্ছে এফ বি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এ কমা এফে, আর এই পয়েন্ট হচ্ছে বি কমা এফ বি। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকবে না, ঠিক আছে। তাহলে এই ফাংশনের গ্রাফটা কীরকম দেখতে হবে, এই পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা কন্টিনিউয়াস গ্রাফ ড্র করব যাতে এই পয়েন্টে গিয়ে পৌঁছায়। তাহলে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফটা কীরকম হবে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে যাব যাতে এই কার্ভে কোথাও গ্যাপ না থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন আইডিয়া, যে একটা কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকবে না। দেখো শুধুমাত্র এই আইডিয়াটাকে অ্যাপ্লাই করে তুমি কত ধরনের প্রবলেম সলভ করতে পারবে, তো সেইটাতে যাচ্ছি। দেখো কন্টিনিউয়াস ফাংশনের তিনটা ইম্পর্টেন্ট থিওরি তোমরা সবাই শুনেছো, একটা হচ্ছে বলজানোস থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ফিক্সড পয়েন্ট থিওরেম। তো ধরো আমি বলজানো থিওরেমটা তুলে ধরছি, যে বলজানো থিওরেমের জন্য তোমার থিওরেমের স্টেটমেন্টটা কেন মনে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো আমি বলজানো থিওরেমটা তুলে ধরি। তো বলজানো থিওরেম কী বলছে, ধরো এফ একটা কন্টিনিউয়াস ফাংশনস ডিফাইন করা আছে একটা ক্লোজ ইন্টারভাল এ বির উপর, তাই আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে ফাংশনের ভ্যালুগুলো এন পয়েন্টে অপোজিট সাইনে হবে। তার মানে এফ এ ইন্টু এফ বি লেস দেন 0 হবে, রাইট। আইদার এফ একটা পজিটিভ হবে দেন এফ বিটা নেগেটিভ, ইফ এফ এ নেগেটিভ দেন এফ বিটা পজিটিভ, সো দের প্রোডাক্ট মাস্ট বি নেগেটিভ। তাহলে বলছে এফ অফ সি ইকুয়াল টু 0 হবে ফর সাম পয়েন্ট সি ইন দ্য ওপেন ইন্টারভাল। তো এই প্রবলেমটাকে দেখো, এই প্রবলেমটাকে দেখার জন্য মানে এই প্রবলেমটা সলভ করার জন্য বা প্রমাণ করার জন্য শুধুমাত্র আগের যে আইডিয়াটা আমি বললাম যে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ কী হয়, যে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কি কোথাও গ্যাপ থাকবে না, শুধুমাত্র ওই আইডিয়াটা অ্যাপ্লাই করলে দেখো তুমি এটা বলে দিতে পারবে। কীভাবে দেখো, ফাংশনের গ্রাফটা ড্র করো, যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে তার উপর। এই হচ্ছে আমি তোমাদের ফাংশনের গ্রাফটা ড্র করছি। ফাংশনটা ডিফাইন করা হচ্ছে ক্লোজ ইন্টারভাল এ বির উপর, এইখানে নিয়ে নাও তোমরা ইন্টারভাল, রাইট। এবার সেকেন্ড কন্ডিশন কী দেওয়া ছিল, এফ এ ইন্টু এফ বি লেস দেন 0। তাহলে আইদার এফ এটা যদি পজিটিভ হয় তাহলে এফ বিটা নেগেটিভ, আর যদি এফ এটা নেগেটিভ হয় তাহলে এফ এটা যদি নেগেটিভ হয় তাহলে এফ বিটা পজিটিভ। তাহলে তোমরা ধরে নাও এফ এটা পজিটিভ, ওকে, তাহলে এফ বিটা নেগেটিভ হবে, মানে এরকম জায়গায় কোথাও। তাহলে আমরা কি জানি কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকবে না। তাহলে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফটা কীরকম টাইপের দেখতে হবে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টকে জয়েন করবে, যে কোনো গ্রাফ তোমরা ড্র করতে পারো এরকম। তাহলে দেখো তো এই গ্রাফটা এক্স অ্যাক্সিসে কাট করবে কিনা, তাহলে যেই এক্স অ্যাক্সিসে কাট করলো তার মানে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এই পয়েন্টটাকে যদি আমি সি বলি তাহলে এফ অফ সি কত হবে, 0। তো এটাই তো বলজানো থিওরেম বলতে চেয়েছে। তুমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে যেভাবেই গ্রাফ ড্র করো না কেন, দেখো এক্স অ্যাক্সিসকে অবশ্যই কাট করবে। তো যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 হবে। তাহলে দেখো বলজানো থিওরেমটা জানার জন্য কি আমার স্টেটমেন্টে কি মনে রাখার কোনো দরকার আছে? তুমি যদি জানো শুধুমাত্র এই কনসেপ্টটা যে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকে না, তাহলেই তুমি বলজানো থিওরেমটা বলে দিতে পারবে। তাহলে এইখান থেকে যদি কোনো রকম প্রবলেম আসে তুমি ফাংশনের গ্রাফটা ড্র করেই কিন্তু প্রবলেমটা সলভ করে দিতে পারবে। এরকম আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম বলছি, ধরো ফিক্সড পয়েন্ট থিওরেম। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম যেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো দেখা যাক ফিক্সড পয়েন্ট থিওরেমটা আমরা ওই বেসিক আইডিয়া থেকে করতে পারছি কিনা। তাহলে ফিক্সড পয়েন্ট থিওরেমের স্টেটমেন্টটা বলছে, ধরো এফ
ক্লোজড ইন্টারভাল এবি থেকে এবিতে একটা ধরো একটা কন্টিনিউয়াস ফাংশন, ওকে, এটা ধরো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেন f has at least one fixed point in the interval দেখো তো, তাহলে এই থিওরেমটাকে আমরা তোমাকে যে প্রথমে যে আইডিয়াটা বলেছিলাম যে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকে না, সেইখান থেকে সলভ করতে পারো কিনা। দেখো ফাংশনের গ্রাফটা ড্র করো, এই হচ্ছে তোমার ফাংশনস, এই। তো আমি সুবিধার্থে এখানে এবির পরিবর্তে ধরো 0 1 ইন্টারভালটা নিয়ে নিলাম, এখানে যে কোনো ক্লোজ ইন্টারভাল হলেই হবে, ঠিক আছে। আমি সুবিধার্থে তোমাদের 0 1টা ক্লোজ ইন্টারভালটা নিয়ে নিলাম। তাহলে রেঞ্জ সেটটা কী হবে, 0 1ই থাকবে। তাহলে রেঞ্জ সেটটা এরকম হচ্ছে 0 1, রাইট। এই পয়েন্টটা হচ্ছে আমাদের ধরো 1 1 পয়েন্ট। তাহলে y = x লাইনটা হবে হচ্ছে এই লাইনটা, যেটা হচ্ছে অরিজিন আর এই পয়েন্ট দিয়ে পাস করবে। কেন আমি লাইনটা ড্র করছি সেটা একটু পরে বলছি। প্রথম কথা হচ্ছে ফিক্সড পয়েন্ট মানে কি? ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ফাংশনের ভ্যালু হচ্ছে সেম থাকবে, তার মানে x = হচ্ছে fx, তাই তো। তাহলে যে x = fx, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অর্ডার পেয়ার, এই পয়েন্টটা কোথায় থাকবে? এই পয়েন্টটা সবসময় y = x লাইনের উপর থাকবে, এর বাইরে তো থাকতে পারে না, রাইট। তাহলে যদি আমরা দেখাতে পারি যে ফাংশনের গ্রাফটা এই y = x লাইনকে কাট করছে, তাহলেই বলতে পারি যে ফাংশনটার হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে। তো দেখা যাক ফাংশনটা আমি গ্রাফটা ড্র করে দেখি যে ফাংশনের গ্রাফটা এই y = x লাইনকে কাট করছে কিনা। তাহলে ফাংশনটা আমার বলা ছিল হচ্ছে এই ইন্টারভালটা থেকে এই ইন্টারভালে ম্যাপ করছে। তাহলে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কোথায় হবে? এই 0 থেকে 1 এর মধ্যে কোথাও একটা হবে, কারণ রেঞ্জ সেটটা আমার 0 1। কথা হচ্ছে 0তে যদি ফাংশনের ভ্যালু 0 হয়ে যায় তাহলে একটা ফিক্সড পয়েন্ট পেয়ে গেলাম, তাহলে আমরা ডান। এবার কথা হচ্ছে 0তে যদি 0 না হয় তাহলে 0 থেকে 1 এর মধ্যে কোথাও একটা হবে, ধরে নাও এখানে একটা ভ্যালু হলো, এটা হচ্ছে আমার f(0), ঠিক আছে। এবার রইল বাকি পয়েন্ট 1 পয়েন্টটাতে। 1 পয়েন্টটাতে যদি ফাংশনের ভ্যালু f1 হয় তাহলেও আমরা ফিক্সড পয়েন্ট পেয়ে গেলাম, তাহলে আমরা ডান। এবার যদি 1 না হয় তাহলে 1 এর নিচে এই 0 থেকে 1 এর মধ্যে কোথাও একটা হবে, ধরো এই পয়েন্টটা, ঠিক আছে। এবার ফাংশনের গ্রাফটা ড্র করো। যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস ছিল তাহলে ফাংশনটা কীরকম হবে, এই পয়েন্ট থেকে শুরু করে একটা কন্টিনিউয়াস গ্রাফ হবে। দেখো তো ফাংশনের গ্রাফটা এই y = x লাইনকে কাট করছে কিনা, দেখো এই পয়েন্টে কাট করছে। তুমি এখান থেকে শুরু করে এইখানে যেভাবেই গ্রাফ ড্র করো না কেন এই লাইনকে অবশ্যই কাট করবে, রাইট। তো এটাই ফিক্সড পয়েন্ট থিওরেম বলছে, যদি ইন্টারভালটা, যদি এই রেঞ্জটা যদি সেম হয়, ডোমেনের রেঞ্জটা আর যদি কোডোমেনের রেঞ্জটা যদি সেম হয়, তাহলে দেখো ফাংশনের গ্রাফটা অবশ্যই x অ্যাক্সিসকে কাট করবে। তাহলে দেখো শুধুমাত্র ওই বেসিক আইডিয়া থেকে তুমি বলজানোস থিওরেম, ফিক্সড পয়েন্ট থিওরেম তুমি সলভ করে দিলে, মানে এখানে তোমাদের স্টেটমেন্ট মনে রাখার কোনো দরকার নেই। তো এই রিলেটেড একটা আমি প্রবলেম দেখাচ্ছি তোমাদের। ধরো এই প্রবলেমটা দেখে লক্ষ্য রাখো। প্রবলেমটা কী বলছে, যে একটা ফাংশন 0 1 থেকে 0 1 কন্টিনিউয়াস ফাংশনস। এবার বলেছে যে কোন স্টেটমেন্টটা ট্রু হবে। ফার্স্ট স্টেটমেন্টটা বলছে f may not have a fixed point, সেকেন্ড স্টেটমেন্টটা বলছে f must have a fixed point। এবার কথায় কথায় কেউ যদি ফিক্সড পয়েন্ট থিওরি মুখস্থ করে যায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে এই স্টেটমেন্টটা ট্রু দিয়ে বেরিয়ে যাবে, রাইট। সে কিন্তু বাদবাকি স্টেটমেন্টগুলো দেখবে না, কিন্তু সেটা সঠিক নয়। কেন সেটা ডিটেলস আলোচনা করছি। থার্ড অপশন বলছে f may have more than one fixed point, এইটা। আর ফোর্থ অপশন বলছে হচ্ছে এই 2 আর 3 দুটোই ট্রু হবে। তো আমি কি বলেছি, তোমরা যখনই কন্টিনিউয়াস ফাংশন রিলেটেড প্রবলেম দেবে তাহলে তোমরা ফাংশনের গ্রাফটা একটু ড্র করার চেষ্টা করবে, তাহলেই তোমরা মোটামুটি অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা ফাংশনের গ্রাফটা ড্র করব। ফাংশনের ডোমেনটা কি বলা ছিল,
ডোমেনটা ছিল আমার 0 1, রাইট? এই কোডোমেনটা কী বলা হচ্ছে 0 1, তাহলে এই হচ্ছে আমার কোডোমেন। এইটা যখনই ফিক্স পয়েন্ট দিবে তার মানে কি জানি ফিক্স পয়েন্ট কোথায় থাকবে সবসময় y = x লাইনটার উপর, ঠিক আছে? তাহলে আমরা y = x লাইনটা ড্র করে নেব। এই পয়েন্টটাতে পাস করবে 1, 1 y = x লাইন, দিস ইজ দ্য লাইন y = x। তাহলে আমরা দেখব যে ফাংশনের গ্রাফটা এই লাইনকে কাট করছে কিনা। যদি একবার কাট করে তাহলে একটা ফিক্স পয়েন্ট থাকবে, যদি একাধিকবার কাট করে তাহলে একাধিক ফিক্স পয়েন্ট থাকবে। তো সেটাই আমরা দেখার চেষ্টা করব যে ফাংশনের গ্রাফটা কি এই y = x লাইনটাকে কতভাবে কাট করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ফাংশনটা উল্লেখ করে না যে কী ফাংশনস। তাহলে ফাংশনের যত ধরনের পসিবিলিটি আছে সেগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে। শুধু আমাদের জানা আছে যে ফাংশনটা কন্টিনিউয়াস, মানে ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকবে না, ঠিক আছে? ফাংশনের গ্রাফে কোথাও গ্যাপ থাকবে না, শুধু এটুকু আমার জানা আছে। তো দেখো এবার ফাংশনের তাহলে গ্রাফটা ড্র করো। এইটা তাহলে f(0) তো তুমি যে কোনো একটা ভ্যালু নাও ফাংশনের, এইটা নিলে ধরো f(0) আর f(1) আলাদা একটা ভ্যালু নিলে এইটা, রাইট? কেউ যদি ফাংশনটাকে এইভাবে ড্র করে তাহলে ফাংশনটা একটা ফিক্স পয়েন্ট পাচ্ছি, তার মানে স্টেটমেন্ট 2 2, ঠিক আছে? কেউ যদি ফাংশনটা এইভাবে ড্র করতে পারে, এখানে 2টা 3টে ফিক্স পয়েন্ট পেয়ে গেলাম। তো এইভাবে কেউ যদি এরকম ফাংশন ড্র করে, মানে তুমি যেভাবেই ড্র করো দেখো তুমি ইনফাইনাইটলি মেনি কিন্তু ফিক্স পয়েন্ট তৈরি করতে পারবে। তাহলে আমার কিন্তু স্টেটমেন্ট 4টা কিন্তু একদম ট্রু হবে, কারণ এটা MCQ টাইপের কোশ্চিন, একটাই অ্যান্সার থাকবে। এখানে কিন্তু 2 3 4 তিনটেই ট্রু, কিন্তু সবচেয়ে বেশি যেটা তোমার যেহেতু একটাই অ্যান্সার তাহলে কিন্তু 4 নম্বর অপশানটা ট্রু হবে, কারণ হচ্ছে 4 নম্বর বলছি যে 2 আর 3 দুটোই ট্রু, তার মানে এখানে কারেক্ট অপশান হবে কিন্তু 4। তো আজকে এটুকুই বলার যে শুধুমাত্র দেখো শুধুমাত্র বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে যে দেখো তুমি কতগুলো প্রবলেম সলভ করে ফেললে। তো এইভাবে প্রত্যেকটা টপিককে শুধুমাত্র বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করাবো, আর ওই কনসেপ্ট থেকে যে প্রবলেমগুলো সলভ হবে সেগুলো দেখাবো। সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার প্লাস আগে বললাম যে বিভিন্ন এক্সামে যে ওই রিলেটেড যে প্রবলেমগুলো এসছে সেই প্রবলেমগুলো সলভ করাবো, ঠিক আছে? তো আজকে এটুকুই, পরবর্তী সেশনগুলোতে আমরা টপিক ওয়াইজ ডিসকাস করব। এবং হ্যালো স্টুডেন্টস, আমার নাম ধ্রুব প্রকাশ বিশ্বাস। আজকে আমি তোমাদের প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স পার্টে একটা ডেমো ক্লাস দিতে চাইছি। ওকে, শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই শুরু করব একটা অঙ্ক দিয়ে। ওকে, এই অঙ্কটা এসছিল 2016 সালে। ওকে, অঙ্কটা কি বলেছে, এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তাহলে অঙ্কটাতে আমাদের কি কি অজানা আছে? অঙ্কটাতে আমরা প্রথমে জানি না যে মিন কাকে বলে, তাই তো? আর কি অজানা আছে? মিডিয়ান কাকে বলে, তাই তো? আর কি অজানা? আরেকটা অজানা রয়েছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। এটার মানে কি? তা মিন ডেভিয়েশন অ্যাবাউট সাম কনস্ট্যান্ট, এটা আগে জানা দরকার, তাই না? তারপর তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান পড়ব। ওকে, এই তিনটে জিনিস ছাড়াও আরও একটা জিনিস আছে, আরও একটা কোশ্চেন তুমি বলতে পারো, যেটা এই কোশ্চেনটার সাথে সরাসরি সম্পর্কিত নয়, এই মুহূর্তে নয়। ওকে, কিন্তু সেটা একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন। সেটা এই হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। এটা কি বলছে যে কখন মিন ডেভিয়েশনটা লিস্ট হবে, মানে মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট ক্যালকুলেট করা যায়। তো এই মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট কখন লিস্ট হবে, মানে কোন কনস্ট্যান্টটার জন্য মিন ডেভিয়েশনটা লিস্ট হবে। ওকে, এই 4টে জিনিস আমরা কিন্তু এই ভিডিওতে জানবো। ওকে, তাহলে প্রথমেই শুরু করা যাক মিন কাকে বলে। মিন খুব একটি সহজ কনসেপ্ট। এটা হচ্ছে গিয়ে কতগুলো নাম্বারের যে অ্যাভারেজ আমি পাবো সেটাই হচ্ছে গিয়ে মিন। দেখো কতগুলো নাম্বার নিয়েছি, 6, 11, 17, 5 এবং 14। এর মিন কি হবে? তুমি এই সবগুলো সাম করবে আর টোটাল নাম্বার অফ ভ্যালুস দিয়ে ভাগ করবে, তাহলেই হচ্ছে গিয়ে তুমি মিন পেয়ে গেলে। ওকে, চলো এইবার হচ্ছে মিডিয়ান কাকে বলে। মিডিয়ান কথার আক্ষরিক অর্থ হলো মিডিল মোস্ট ভ্যালু। ওকে, এখন কি করবে তুমি? প্রথমে তোমাকে যখন কতগুলো ভ্যালু দেওয়া হবে এবং বলা হবে মিডিয়ান ক্যালকুলেট করো, তুমি প্রথমে ভ্যালুগুলোকে হয় ছোট থেকে বড় সাজাবে অথবা বড় থেকে ছোট সাজাবে। ওকে, এরপরে তুমি কি করবে? মিডিল মোস্ট ভ্যালুটা খুঁজবে। যদি খুঁজে পাও তাহলে সেটাই হচ্ছে গিয়ে তোমার মিডিয়ান। ওকে, আগের এক্সাম্পলটাতে আসি।
আগের এক্সাম্পলে দেখো 6, 11, 17, 5 এবং 14 এর যদি মিডিয়ান খুঁজতে বলা হয় তুমি কি করবে? প্রথমে এই ভ্যালুগুলোকে হয় ছোট থেকে বড় সাজাবে অথবা বড় থেকে ছোট সাজাবে। আমি কি করছি, আমি প্রথমে ছোট থেকে বড় সাজাচ্ছি। ওকে, যদি ছোট থেকে বড় সাজাই তাহলে কি হবে? 5, 6, 11, 14, 17। তাহলে তোমার এই ভ্যালুগুলোকে এই ভ্যালুগুলোকে আমি কি একটা প্রপার অর্ডারে সাজালাম, মানে কি ছোট থেকে বড়তে সাজালাম। তাহলে এর মিডিয়ানটা কি হবে? দেখো মিডিয়ানটা হচ্ছে 11। কেন 11? এর নিচে দেখো দুটো ভ্যালু রয়েছে আর এর উপরে দেখো দুটো ভ্যালু রয়েছে। তাহলে এটাই হচ্ছে কি আমার মিডিল মোস্ট ভ্যালু। ওকে, এটা ছোট থেকে বড় সাজানোর জন্য। যদি তুমি বড় থেকে ছোট সাজাও, উল্টো দিকে আসো, তাহলে কি হবে? 17, 14, 11, 6, 5। আবার দেখো যে এই 11 ভ্যালুটাই হচ্ছে গিয়ে তোমার এখানে মিডিল মোস্ট ভ্যালু, তার মানে 11ই হচ্ছে তোমার মিডিয়ান। ওকে, এবার তোমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল সেটা কি বলা হয়েছিল? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। তার মানে তোমাকে প্রথমে মিডিয়ান ক্যালকুলেট করতে হবে। তার মানে কি, এই যে সেট অফ ভ্যালুস দেওয়া আছে এই ভ্যালুগুলোর একটা মিডিয়ান খুঁজে বার করতে হবে। মিডিয়ান একটাই হয়, এবার এই মিডিয়ানটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব? ভ্যালুগুলোকে হয় ছোট থেকে বড় সাজাবো অথবা বড় থেকে ছোট সাজাবো। আমি এখানে কি করেছি? ছোট থেকে বড় সাজিয়েছি। ওকে, এবার কোনটা তাহলে আমার মিডিয়ান হবে? এখানে যদি 10খানা ভ্যালু থাকে তাহলে হচ্ছে কি মিডিয়ান কোনটা হবে? দেখো তুমি যদি এখন 19কে মিডিয়ান বলো, কেন 19কে আমি গেস করছি? কারণ না তোমার 10খানা ভ্যালু আছে, ফিফথ ভ্যালু কোনটা হচ্ছে? তাহলে ফিফথ ভ্যালু দেখো 19 হচ্ছে, 19-এর নিচে 4টে ভ্যালু আর 19-এর উপরে দেখো হচ্ছে কি 5টা ভ্যালু আসছে। তাহলে 19 কি মিডিয়ান হবে? আচ্ছা, এবার যদি তুমি বলো 49 হচ্ছে কি এখানে 6 ভ্যালু, 49-এর নিচে দেখো 5টা ভ্যালু আছে, 49-এর উপরে দেখো 4টে ভ্যালু আছে। তাহলে 49 কি মিডিয়ান হবে? কি করে হবে? দেখো 19ও মিডিয়ান হচ্ছে না, 49ও মিডিয়ান হচ্ছে না। কেন এই সমস্যাটা কেন অ্যারাইজ করছে? সমস্যাটা এই জন্যই অ্যারাইজ করছে যেহেতু নাম্বার অফ ভ্যালুস এখানে ইভেন। আগে এই সমস্যাটা অ্যারাইজ করেনি। কেন করেনি? কারণ আগে তোমার নাম্বার অফ ভ্যালুস ছিল অড। এই দেখো এখানে আছে তোমার 5খানা ভ্যালু, সুতরাং তোমার এখানে মিডিয়ান পেতে কিন্তু কোনো সমস্যা হয়নি। তাহলে এই যে সিনারিও, যখন এখানে মিডিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমি মিডিয়ান কি করে বলবো? তাহলে মিডিয়ান কোনটা হবে? এটা বলা হচ্ছে যে তোমার কাছে যদি n সংখ্যক ভ্যালু থাকে এবং n যদি ইভেন হয় তাহলে তোমাকে কি করতে হবে? n/2th ভ্যালু এবং n/2 + 1th ভ্যালু খুঁজতে হবে। কি বললাম আরেকবার বলি, ধরো তোমাকে n সংখ্যক ভ্যালু দেওয়া আছে, তুমি কি করবে? ভ্যালুগুলোকে প্রথমে অর্ডারে সাজাবে, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ কি হচ্ছে? যে ভ্যালুগুলো দেওয়া আছে তার টোটাল নাম্বার ক্যালকুলেট করা। টোটাল নাম্বার যদি ইভেন হয় তাহলে গিয়ে তোমাকে n/2th ভ্যালু খুঁজতে হবে এবং n/2 + 1th ভ্যালু খুঁজতে হবে। যেমন এখানে 10খানা ভ্যালু, তার মানে ফিফথ ভ্যালু হচ্ছে গিয়ে 19 এবং হচ্ছে 6th ভ্যালু হচ্ছে গিয়ে 49। এই দুটো ভ্যালু তুমি খুঁজে পেয়েছো। এরপরে তৃতীয় কাজ কি হচ্ছে? এই n/2th ভ্যালু এবং n/2 + 1th ভ্যালু, যে দুটো ভ্যালু পেলাম এর আমাকে অ্যাভারেজ নিতে হবে বা মিন নিতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার ফিফথ ভ্যালু হচ্ছে গিয়ে 19 আর হচ্ছে গিয়ে 6th ভ্যালু হচ্ছে গিয়ে 49। এই দুটোর যদি তোমাকে অ্যাভারেজ নিতে হয় বা মিন নিতে হয় তাহলে তুমি পেলে কত? 34। এই 34ই হচ্ছে এখানে মিডিয়ান। ওকে, আচ্ছা এবার আমি বলবো মিন ডেভিয়েশন অ্যাবাউট সাম কনস্ট্যান্ট, এই কথাটার মানে কি। আচ্ছা, তো সেই এক্সাম্পলটা দেখা যাক, যেখানে আমি নিয়েছিলাম যে ভ্যালুগুলো কীরকম নিয়েছিলাম 6, 11, 17, 5 এবং 14। এবার আমি বলছি যে
এর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন কি হবে, অর্থাৎ এই যে মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট বলছি, আমি এই কনস্ট্যান্টটাকে আমি ইন পার্টিকুলার আমি মিন নিচ্ছি। ওকে, মিনটা আমি ক্যালকুলেট করেছিলাম আগে, মিন হচ্ছে দেখো 10.6। তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট হচ্ছে গিয়ে তোমার মিন কি হবে, এখানে প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালু থেকে মিনের অ্যাবসলিউট ডেভিয়েশন নিতে হবে। ওকে, তার মানে এখানে 6 আছে, 6 থেকে মিন যেহেতু 10.6, 6 এবং 10.6 অ্যাবসলিউট ডেভিয়েশন নিতে হবে। ওকে, তারপরে ভ্যালু 11 রয়েছে, 11 মাইনাস 10.6 এবং তার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এরকমভাবে সমস্ত ভ্যালুর অ্যাবসলিউট ডেভিয়েশন নিতে হবে কোথা থেকে, মিন থেকে। এই যে অ্যাবসলিউট ডেভিয়েশনগুলো পেলে এর তোমাকে অ্যাভারেজ করতে হবে। ঠিক আছে, যদি তুমি অ্যাভারেজ করে নিতে পারো তাহলে তুমি কি পেলে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ওকে, তাহলে সেম চিন্তাভাবনাটা আমি কিন্তু এই জায়গাটাতে ব্যবহার করতে পারি। ওকে, এবার দেখো এখানে আমি কি করছিলাম, এখানে আমি করছিলাম যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আমাকে এখানে করতে হবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। কোশ্চেনে কিন্তু সেটাই বলা ছিল যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ক্যালকুলেট করো। তাহলে হচ্ছে গিয়ে এই পুরো সেম কাজটাই আমাকে এখানে করতে হবে, এই পুরো সেম কাজটাই এখানে আমি করব, কিন্তু একটা সামান্য চেঞ্জ থাকবে। সেই চেঞ্জটা হচ্ছে মিনের জায়গায় আমাকে মিডিয়ান নিয়ে কাজ করতে হবে। আমার এখানে মিডিয়ান কত হচ্ছে 34। এবার যেহেতু মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ক্যালকুলেট করব, এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে মিডিয়ানের সাথে একটা অ্যাবসলিউট ডেভিয়েশন নিতে হবে। যা যা আমার ভ্যালু ছিল 8, 15, যা যা ছিল 8, 15, 53, 49, যদি আমি যাই দেখো 7, 8, 15, 16, 19, 49, 53, 62, 77, 95, এই প্রত্যেকটা ভ্যালুকে তোমাকে মিডিয়ান থেকে অ্যাবসলিউট ডেভিয়েশন নিতে হবে। তারপর যে অ্যাবসলিউট ডেভিয়েশনগুলো পেলে সেগুলোর তোমাকে অ্যাভারেজ করতে হবে। যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি পাবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। দেখো আমি সেটাই করেছি, 8 মাইনাস 34 তার মড, 15 মাইনাস 34 তার মড, 53 মাইনাস 34 মড, এই প্রত্যেকটা অ্যাবসলিউট টোটাল অ্যাবসলিউট ডেভিয়েশন আমি ক্যালকুলেট করেছি, মানে সাম করেছি। টোটাল নাম্বার অফ ভ্যালুস যেহেতু 10, সুতরাং আমি এই টোটাল ভ্যালুকে আমি টোটাল নাম্বার অফ ভ্যালুস দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে আমি যেটা পেলাম 27.1। এটাই হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে গিয়ে আমার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। ওকে, এইবার মনে আছে আমি একটা 4 নম্বর একটা কথা বলেছিলাম যে মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট কখন লিস্ট হবে, এটাই হচ্ছে গিয়ে সেই থিওরেমটা। এটা কি বলছে, মিন ডেভিয়েশন ইজ লিস্ট হোয়েন মেজার্ড অ্যাবাউট মিডিয়ান। এই কথাটার মানে কি, মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট যখন তুমি ক্যালকুলেট করবে তাহলে তো কিছু একটা ভ্যালু পাবে, তাহলে হচ্ছে কি সেই ভ্যালুটা কখন মিনিমাম হবে, মিনিমাম তখনই হবে যখন কনস্ট্যান্টটা মিডিয়ান হবে। এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, এটা মনে রাখার মতো অবজারভেশন, এটা কিন্তু পরীক্ষায় যে কোনো মুহূর্তে তোমার কাজে লেগে যেতে পারে। দেখো কথাটাই আমি ভাষায় লিখেছি জাস্ট, সাপোজ উই আর গিভেন x1, x2, xn, মানে কথার আমি যদি কথায় বলি তাহলে x1, x2 থেকে xn অবধি আমাকে ভ্যালুস দেওয়া আছে। এবার যদি আমাকে মিন ডেভিয়েশন অ্যাবাউট কনস্ট্যান্ট a ক্যালকুলেট করতে বলা হয় তাহলে আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা ভ্যালু থেকে এর মানে x1 মাইনাস a অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, x2 মাইনাস a অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, এরকম করতে করতে xn মাইনাস a তার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এই যে অ্যাবসলিউট ভ্যালুগুলো পেলাম তাকে আমাকে অ্যাভারেজ করতে হবে, মানে সাম করে টোটাল নাম্বার অফ ভ্যালুস দিয়ে ভাগ করতে হবে। সেটাই কিন্তু আমি এখানে করেছি। এখন বলা হচ্ছে এই যে আমি ভ্যালুটা পেলাম, ঠিক আছে, এটা কখন লিস্ট হবে, লিস্ট তখনই হবে যখন a is the median of the given n values। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, এটা মনে রাখার মতো অবজারভেশন। ওকে, আচ্ছা এটা দেখো একটা অল ইন্ডিয়াতে একটা পিজিটি এক্সামে এসছে, তো এই অঙ্কটাকে আমরা এখন ডিসকাস করব। কি বলা হচ্ছে, if the mean deviation about the median of the numbers a, 2a, 3a, ... 50a is 50, then mod a equal to what? এই চারটের মধ্যে কোনটা হবে?
কি বলা হচ্ছে, তোমার কাছে নাম্বারগুলো যদি থাকে a 2a 3a 50a, মানে 3a 4a ডট ডট 50a, তাহলে হচ্ছে গিয়ে তাহলে তোমার হচ্ছে মিডিয়ান বলছে কত, হ্যাঁ তোমার কাছে যদি নাম্বার থাকে a 2a 3a এরকম করে করে 50a যদি নাম্বারগুলো থাকে, তাহলে তার মিডিয়ান হচ্ছে 50। তাহলে তোমার মড এটা কি হবে? ওকে, তাহলে আমরা একই রকমভাবে আগে মিডিয়ান খোঁজার চেষ্টা করব। ওকে, তবে একটা কথা আগে বলে রাখা দরকার, তুমি দেখছো অপশানগুলো কি আছে 4 5 2 এবং 3। ওকে, তাহলে মডের ভ্যালু কখনো 1, মানে কি বলবো, মডের ভ্যালু কখনো 0 থেকে 1 এর মধ্যে নেই। এটা কি অবজার্ভ করতে পারছো? যেহেতু মডের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে নেই, তার মানে মডের ভ্যালু কি হতে পারে? মডের ভ্যালু হচ্ছে কি সবসময় 1-এর থেকে বেশি। এর থেকে তুমি কি বলতে পারো, এর ভ্যালু সবসময় 1-এর থেকে বেশি, অথবা এর ভ্যালু সবসময় -1-এর থেকে ছোট। তাহলে তুমি কি বলতে পারো? তাহলে তুমি এটা বলতে পারো, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে a 2a 3a এরকম করতে করতে 50a, এই ভ্যালুগুলো প্রপার অর্ডারে সাজানো আছে। মানে এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই ভ্যালুগুলো তোমার ছোট থেকে বড় সাজানো আছে। আর যদি এর ভ্যালু, মডের ভ্যালু যদি 1-এর থেকে বড় হয়, তাহলে a 2a 3a এরকম করতে করতে 50a, এই ভ্যালুগুলো তোমার ছোট থেকে বড় সাজানো আছে। আর যদি মডের ভ্যালু হচ্ছে গিয়ে সরি কি বলছি, ওকে, এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব? কারেক্ট, তোমাকে বলা আছে যে এই নাম্বারগুলো রয়েছে a 2a 3a এরম করতে করতে 50a আছে। ওকে, এর বলা হচ্ছে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান 50। তাহলে মডে কি হতে পারে? তোমার কাছে 4খানা অপশান রয়েছে, a হচ্ছে 4, b হচ্ছে 5, c হচ্ছে 2 এবং d হচ্ছে 3। এই অপশানগুলো থেকে তুমি বুঝতে পারছো যে মডের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান 1। এখান থেকে তুমি কি ডিসিশন নিতে পারো? এর ভ্যালু সবসময় 1-এর থেকে বেশি, অথবা এর ভ্যালু সবসময় -1-এর থেকে ছোট। ওকে, তাহলে এবার তুমি কি বলতে পারো? এই যে a 2a 3a এরকম করতে করতে যে 50a, এই ভ্যালুগুলো আইদার ছোট থেকে বড় সাজানো আছে অথবা বড় থেকে ছোট সাজানো আছে। যখন এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে, তখন এই ভ্যালুগুলো ছোট থেকে বড় সাজানো আছে, এবং যখন এর ভ্যালু লেস দ্যান 1 হবে, তখন এই ভ্যালুগুলো বড় থেকে ছোট সাজানো আছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি তোমার এখানে নাম্বার অফ ভ্যালুস কত? 50। তাহলে তোমার এখানে মিডিয়ান যদি খুঁজতে হয়, মিডিয়ান কততম ভ্যালু হবে? তোমার হচ্ছে গিয়ে 50কে 2 দিয়ে ভাগ করো, 25th ভ্যালু, এবং তার পরের ভ্যালু হচ্ছে গিয়ে 26 ভ্যালু। এই 25th ভ্যালু এবং 26 ভ্যালু, এই দুটো ভ্যালুর তোমাকে অ্যাভারেজ নিতে হবে। যখন তুমি এই অ্যাভারেজটা নিতে পারবে, তখন বলতে পারবে সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার মিডিয়ান। দেখো এখানে কি বলা হচ্ছে, 25th ভ্যালু এবং 26 ভ্যালুর অ্যাভারেজ করলে তুমি পাবে 25.5a। এটাই হচ্ছে গিয়ে তোমার মিডিয়ান। এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। এর জন্য নাও অ্যাবসলিউট ডেভিয়েশন তোমাকে নিতে হবে। মডের ভিতরে a - 25.5a প্লাস 2a - 25.5a প্লাস এরম করতে করতে তুমি যাবে 50a - 25.5a তার মডিউলাস। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তুমি অবজারভেশনগুলো খেয়াল করো। এটা কি আসছে 24.5 মড এ, এটা আসছে 23.5 মড এ, এরকম করতে করতে তুমি কতদূর আসবে 0.5 মড এ। এখানে ভ্যালুগুলো এরকম আসবে। এবার এইখান থেকে তুমি যদি দেখো তাহলে কি আসবে, এটা আসবে 0.5 মড এ, এটা আসবে 1.5 মড এ। এরকম করতে করতে তুমি যদি এইখানে আসো তাহলে সেটা আসবে কত, এটা দেখো 23.5 মড এ,
এটা হচ্ছে গিয়ে 24.5 মড এ। তার মানে এই যে ভ্যালুগুলো যা এসছে এগুলো যেন রিপিটেড হয়েছে, মানে এইখান থেকে এতটা, এই যে এইখান থেকে এতটা যে তুমি ভ্যালুগুলো পেয়েছিলে সেই ভ্যালুগুলো যেন পরবর্তী সামে রিপিটেড হয়েছে, 2 টাইমস হয়েছে, সেটাই আমি লেখার চেষ্টা করেছি। দেখো ইকুয়াল টু আসছে 2 ইন্টু মড এ ইন্টু হচ্ছে এই বাকি সামটা, ওকে। এবং এই টোটাল সামটাকে তোমাকে টোটাল নাম্বার অফ ভ্যালুস দিয়ে ভাগ করতে হবে, ওকে। এবার এই ভ্যালুসগুলো দেখো কি আছে, কি হয়েছে, এই ভ্যালুগুলো তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, অর্থাৎ তুমি এখানে দেখো 0.5, 1.5 এরকম করতে করতে 23.5, 24.5। তার মানে তোমার এখানে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে 1 এবং হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি 0.5, ওকে। তাহলে হচ্ছে কি তোমার টোটাল সামটা কত হবে, এটা টোটাল সামটা কত হবে, আমি এই ফর্মুলাটাকে ইউজ করেছি, এই ফর্মুলাটাকে ইউজ করে আমি বাকি যা ক্যালকুলেশন করেছি, তোমরা নিজে হাতে করে নিতে পারো। এখন কোশ্চেন থেকে আমি পেয়েছি যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান কত, এটা বলা আছে 50। তাহলে হচ্ছে কি বাকি হচ্ছে রেস্ট ইজ ক্যালকুলেশন। এই 625 ইন্টু মড এ বাই 50 এটা ইকুয়াল টু তুমি কি করবে 50 এবং সেখান থেকে তুমি পেলে মড এ ইকুয়ালস টু 4, ওকে। তার মানে এইটা তোমার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, ওকে। অঙ্কটা বোঝা গেল? আচ্ছা, এই আরও একটি কোশ্চেন আছে, দেখো তোমাকে কি বলা হচ্ছে, তোমাকে 9খানা ডিস্টিংক্ট অবজারভেশনের মিডিয়ান দেওয়া আছে এবং বলা আছে যে 4খানা লার্জেস্ট ভ্যালুকে 2 দিয়ে বাড়ানো হয়েছে, তাহলে মিডিয়ানের উপর কি ইম্প্যাক্ট পড়বে, এই গোটা অঙ্কটার মানে হচ্ছে সেটা। এবার তোমার কাছে যখন 9খানা ভ্যালু দেওয়া আছে তুমি প্রথমে কি করবে, সেই ভ্যালুগুলোকে প্রপারলি অর্ডারে সাজাবে, অর্থাৎ হয় ছোট থেকে বড় করবে, বড় করে রাখবে, অথবা বড় থেকে ছোট, এই অর্ডারে সাজাবে। যদি ছোট থেকে বড় অর্ডারে সাজাও তাহলে কি ঘটবে, তাহলে তোমার মিডিয়ান কোথায় তুমি পাবে, ফিফথ ভ্যালুটা হচ্ছে কি তোমার মিডিয়ান, কেননা এই ফিফথ ভ্যালুর নিচে হচ্ছে 4খানা ভ্যালু আছে এবং ফিফথ ভ্যালুর উপরে তোমার 4খানা ভ্যালু আছে। এবং কোশ্চেনটাতে বলা আছে যে 4খানা লার্জেস্ট ভ্যালু সেটাকে 2 করে বাড়ানো আছে। যদি তাই ঘটে, ফিফথ ভ্যালুর ডান দিকে যে 4টে ভ্যালু রয়েছে সেই 4টে ভ্যালুকে যদি আমি 2 দিয়ে বাড়াইও তাতে কি মিডিয়ানের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে? কোনো ইম্প্যাক্টই পড়বে না, মিডিয়ান সেমই থাকবে, তাই না? তোমার বাড়ছে 5-এর পরে 6, 7, 8, 9, 6, 7, 8, 9 এই 4টে ভ্যালুর তোমার হচ্ছে কি ইনক্রিজ করা হচ্ছে, তাতে মিডিয়ানের উপর কি ইম্প্যাক্ট পড়বে? মিডিয়ান তো মিডিল মোস্ট ভ্যালু, সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে তোমার মিডিয়ান কি হবে, রিমেইন্স দ্য সেম অ্যাজ দ্য অরিজিনাল মিডিয়ান, ওকে। আজকের ভিডিও মোটামুটিভাবে অঙ্ক করার ক্ষেত্রে এখানেই শেষ হচ্ছে, তবে আমি 2-4টে কথা আমি বলতে চাই যেগুলো হচ্ছে গিয়ে পরীক্ষা পারপাসের বাইরে, ওকে। হঠাৎ করে আমরা মিন ডেভিয়েশন নিয়ে ইন্টারেস্টেড হচ্ছি কেন? পরীক্ষায় তো পাস করতে হবে অবশ্যই। মিন ডেভিয়েশন অ্যাকচুয়ালি বলছে কি? মিন ডেভিয়েশন এটাই বলছে যখন তুমি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান নিচ্ছ তার মানে ভ্যালুগুলো মিডিয়ানের চারপাশে কীরকমভাবে ছড়িয়ে রয়েছে, আদতে পক্ষে মানে কিন্তু এটা। তাহলে এটা দিয়ে আমার কি আদৌ কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে, বাস্তব জীবনে এর প্রচুর অ্যাপ্লিকেশান আছে। দেখো তোমার ভ্যালুগুলো যদি খুব দূরে দূরে ছড়িয়ে থাকে তাহলে টোটাল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান সেটা যথেষ্ট বেশি হবে, তাই না? তাহলে তোমার কিন্তু অনেক সমস্যা হবে। কেমন সমস্যা হবে? ধরো আজকে তুমি মার্কেটে গেলে, মার্কেটে গিয়ে তুমি চাল কিনলে, চাল বলছে যে 40 টাকা কিলো, পরের মাসে গেলে চাল কিনতে গেলে বললো যে 100 টাকা কিলো, তারপরে মাসে চাল কিনতে গেলে বললো 20 টাকা কিলো, তারপরে মাসে চাল কিনতে গেলে বললো 50 টাকা কিলো, তারপরে মাসে চাল কিনতে গেলে বললো 60 টাকা কিলো, তারপরে মাসে চাল কিনতে গেলে বললো যে 80 টাকা কিলো। তাহলে কি তোমার ভ্যালুগুলো যথেষ্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না? তাহলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে হচ্ছে কি তুমি কোনো ডিসিশন নেবে কি করে? তুমি কোনো ইকোনমিক কোনো ডিসিশন নিতে পারছো না। তোমার যদি চালের দাম এত মানে বাড়া কমাটা এত বেশি হয় তাহলে তুমি বাস্তব জীবনে তুমি কোনো ইকোনমিক ডিসিশন নিতে পারছো না, ঠিক আছে? তাহলে এই মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তোমাকে যখন কতগুলো ভ্যালু দেওয়া হয়েছে সেই ভ্যালুগুলো কীরকম একে অন্যের থেকে দূরে দূরে ছড়িয়ে আছে সেটাই হচ্ছে কি তোমায় বুঝতে সাহায্য করছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। স্ট্যাটিস্টিক্সে
হচ্ছে গিয়ে এই আলোচনাটা করা হয় মেজার অফ ডিসপারশন, এইরকম একটি চ্যাপ্টারে এই আলোচনাটা করা হয়। যখন কতগুলো ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো যদি খুব দূরে দূরে ছড়িয়ে থাকে, তাহলে সেই ছড়িয়ে থাকা ব্যাপারটা মেজার করতে সাহায্য করে এই মিন ডেভিয়েশন অফ মিডিয়ানের মতো কতগুলো স্ট্যাটিস্টিক্যাল মেজার। তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল মেজার আর কি কি আছে? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ছাড়া আর কি কোনো স্ট্যাটিস্টিক্যাল মেজার আছে? অবশ্যই আছে। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান অর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আরও একটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, আরও একটা কি আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাস্তব জীবনে সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোনো সেট অফ ভ্যালুস যখন তার দেখছো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, তার মানে তুমি বুঝতে পারছো যে সেই ভ্যালুটা যথেষ্ট কনসিস্টেন্ট, না তোমার সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করা খুব সুবিধা, তোমার আগামী দিনে পরিকল্পনা করা সুবিধা। একই রকমভাবে মনে করো যে এই চালের দামের ক্ষেত্রে ওঠানামা যদি খুব ওঠানামার এই ডিফারেন্সেসটা যদি খুব কম হয়, তাহলে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজে করতে পারবে। তোমার ইকোনমিক যে কি পরিকাঠামো হতে পারে, ইকোনমিক পরিকল্পনা কি হতে পারে, সেটা তুমি করে নিতে পারবে। তো সুতরাং বাস্তব জীবনে এই মেজার অফ ডিসপারশনের যে স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো রয়েছে, সেটার খুব দারুণ একটা প্রয়োগ রয়েছে। এরকম আরও স্ট্যাটিস্টিক্সে খুব সুন্দর সুন্দর যে প্রয়োগগুলো আছে, সেগুলো যদি জানতে হয় অবশ্যই আমার ভিডিওর দিকে চোখ রাখতে হবে। ধন্যবাদ। তো স্টুডেন্টস, তোমরা ক্লাসগুলো দেখে নিলে আশা করি তোমাদের ক্লাসগুলো খুবই ভালো লেগেছে। আর তোমাদের জন্য একদম ডেডিকেটেড ওয়েতে কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। তোমাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যেখানে 73টা রেকর্ডেড ক্লাস থাকছে, 12খানা লাইভ ক্লাস থাকছে এবং ডেট মেনশন করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু শিডিউল করে দেওয়া আছে অ্যাপের মধ্যে। যারা অ্যাপের মধ্যে ঢুকবে তারা কিন্তু প্রপারলি পুরো রুটিন অনুযায়ী কোন দিন কি ক্লাস আসছে, কোনটা লাইভ কোনটা রেকর্ডেড, ডেট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে। এছাড়া পরবর্তী সময় কোর্স বাড়ার সাথে সাথে তোমাদের মক টেস্টের সুবিধা যোগ হচ্ছে এবং আরও অনেক ফিচার্স রয়েছে এবং টপ মডিউল অনুযায়ী সায়েন্টিফিক ওয়েতে কিন্তু ক্লাসগুলোকে সাজানো হয়েছে এবং প্রত্যেক স্যারদের সঙ্গে তোমরা পরিচিত হয়ে গেছো। সামনে আমরা আরও স্যাররা, কারণ বহু দূর দূর থেকে স্যারেরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো সবাইকে আমরা ইনস্ট্যান্ট অফিসে এনে তাদেরকে উপস্থাপন করতে পারিনি। তাদের সেখান থেকে আমরা রিমোটলি তাদেরকে তোমাদের সামনে যতটা প্রেজেন্ট করা যায় আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতে। তো অলরেডি আমরা স্যারদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, পুরো 7 জন কারা কারা এই টিমে আছেন। তো সেই বিষয়ে আমাদের আরও যদি কিছু ভিডিও, সেগুলো সব কিছুর জন্য কিন্তু এই চ্যানেলটাকে ফলো করতে হবে। তোমাদেরকে বলে রাখি, যারা যারা ক্লাস দেখে নিয়েছো, অনেক সময় তোমাদের মধ্যে অনেকেই হয়তো ডিসাইড করতে পারছিলেন না যে ব্যাচটা নেবো কি নেবো না, তাদের জন্য বলে রাখি তারা আশা করি এবার ডিসিশনটা নিতে পারবে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, আমাদের আড্ডার যে ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইটে চলে যাবে, আড্ডা 24/7 বলে সার্চ করবে, তোমরা ডাইরেক্ট ওয়েবসাইট খুলে যাবে, সেখানে দেখবে উপরে সার্চ বাটন আছে, সেখানে এই SLST ম্যাথ বলে লিখবে, যেমন আমি লিখেছি। তারপরেই দেখবে এখানে দেখাচ্ছে না WBSLST 2025 ম্যাথ 9, 10, 11, 12 একসাথে যেহেতু কোর্সটা আমাদের, তো এখানে সার্চ করবে, চলে আসবে। এখানে প্রপারলি তোমাকে দেখাবে ব্যাচ সম্পর্কে, সিট সংখ্যা দেখাবে এবং এখানে কিন্তু তোমাদের টাইমিং সম্পর্কে তোমাদের ইনফরমেশান দেওয়া হবে। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, 16 তারিখ ইন্ট্রোডাক্টরি ক্লাস আসবে, কিভাবে ক্লাস কমপ্লিট করবে, কিভাবে ডাউট তোমাদের কাছে জমা দিতে হবে, বা কিভাবে তোমরা ক্লাসটাকে অ্যাক্সেস করবে, পুরো জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। আমি থাকছি সেখানে। আচ্ছা, তারপরে তোমাদের এখানে প্রপারলি বলে দেওয়া আছে কতগুলো ক্লাস, কতগুলো লাইভ ক্লাস, কতগুলো ভিডিও ক্লাস, সব লেখা আছে। ঠিক আছে, কিছু ক্লাস অ্যাড অন হবে, সেগুলো যখন অ্যাড অন হবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো পার্সোনালি। ঠিক আছে, এছাড়া কি হচ্ছে, তো মোটামুটি এটা স্ট্রাকচারাল কোর্স। এবার যদি তোমাকে দেখাই আমি যে এখানে প্রপারলি কিন্তু ফ্যাকাল্টিদের সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত লেখা আছে। তোমরা হাইলাইট পোর্শনে গিয়ে সব কিছু পড়ে ফেলতে পারবে যে এক্স্যাক্টলি এই কোর্সের হাইলাইট কি, এক্সামের মধ্যে কি কি কভার করা হচ্ছে। তো প্রপার জিনিসগুলো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার চলে আসে স্যার ব্যাচটাকে কীভাবে কিনবো, তাই না? অনেকেই বারবার ফোন করো, কারণ এত হিউজ পরিমাণে কল আসে, সবার কল হয়তো আমি ইনস্ট্যান্টলি অ্যাটেন্ড করতে পারি না। অনেকের কালকে যেরকম আমি কল অ্যাটেন্ড করেছি 3 দিন আগের, তো এটা কিছু করার নেই আমাদের পক্ষে, কারণ আমাকে তো ক্লাস নিতে হয়, তো সবসময় কল অ্যাটেন্ড করতে পারবো না। তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা ডাইরেক্টলি আমি নাম্বার দিয়ে দিই, ওই নাম্বারে SMS করে রাখতে বলি, তো আমি যখনই ফ্রি টাইম পাই তোমাদেরকে SMS আমি রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে, তবু আমি নাম্বারটা পরে শেয়ার করছি, আগে শুনে নাও। যারা ওয়েবসাইট থেকে কিনতে চাইছো, কারণ হ্যাজেল ফ্রি, কারণ ফোন করতেও হবে না, তোমরা ডাইরেক্টলি কিনে নিতে পারবে। ওয়েবসাইটে ঢুকলে সমস্ত ডিটেলস ফিল করলে যা যা লাগবে, শুধুমাত্র এই মোর অফার্সে গিয়ে না তোমরা ক্লিক করবে, কারণ যে কোডটা আছে সেই কোডটাতে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে না। তোমরা কি করবে, এখানে তোমরা আমার কোডটা ইউজ করবে, যেটা হচ্ছে এখানে লিখে নাও, ক্যাপস দিয়ে দাও YT, শুধুমাত্র YT লিখবে, দেন 02 লিখবে, YT 02 দেখতে পাচ্ছ তোমরা, ক্যাপিটাল Y ক্যাপিটাল T 02। তো এই কোডটা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে এই কোর্সের দাম দেখবে 4874 পয়েন্ট সামথিং।
এবং তোমরা যদি এই কোর্সটাকে অ্যাপ থেকে কেনো তাহলে আরও বেশি ছাড় পেয়ে যাবে। অ্যাপের মধ্যে সেমভাবে ঢুকবে, প্রথম যে তোমাদের কাছে যে যে জায়গাটা উঠে আসে অ্যাপের মধ্যে, সেখানে তোমরা উপরে দেখবে তোমাদের সার্চ বাটন আছে, সেখানে ক্লিক করবে, সেখানে এই এসএলএসটি ম্যাথটাই লিখবে, সেম কোর্স শো করবে। তার মধ্যে ঢুকে তোমরা সেমভাবে কুপনের জায়গায় সামথিং কিছু থাকবে, বিকে সামথিং, ওটাকে সরিয়ে দিয়ে YT02 অ্যাপ্লাই করবে, করে তুমি কিনে নেবে। কিনে নেওয়ার পরে তুমি দেখবে তোমার কেনার সময় তুমি দেখবে আরও এখান থেকে আরও ছাড় হয়ে গেছে, তোমার ডাইরেক্টলি ব্যাচে কিন্তু জয়েন হয়ে থাকবে। এরপরেও তোমাদের মনে হতে পারে যে স্যার আমাদের কাছে কিছু জিনিস আরও কিছু দরকারি বা আর কিছু আপনার কাছে জানতে চাইছি, তো কিছু জিনিস আরও আমাদের ক্ল্যারিটি দরকার বা আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি। তো তোমাদেরকে বলবো যে আমি যেহেতু সবসময় ক্লাসের মধ্যে বিজি থাকি, কিন্তু তোমরা সব থেকে ইজি ওয়ে আমার সঙ্গে যোগাযোগ করার, আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 8436075015, এই পার্টিকুলার নাম্বারে তোমরা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করে রাখবে। এবং হোয়াটসঅ্যাপ করার সময় একটা টেকনিক আছে, কারণ প্রচুর কোয়ারি আসে, সবগুলো তো অ্যাড্রেস করার সঙ্গে সঙ্গে সম্ভব না, কিন্তু তোমাদেরটা আর্জেন্ট যেহেতু, তো SLST ম্যাথ বলে লিখবে। লেখার পরে তুমি কি নিজের নাম লিখবে, তাহলে কি হবে আমি তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে কাদের কাদের এই মুহূর্তে ইনস্ট্যান্ট দরকার। ঠিক আছে, তো নিজের নাম লিখবে, তারপরে আমার সঙ্গে তোমরা কমিউনিকেশন হয়ে যাবে। আমি একটু ওয়েট করে যাবে, হয়তো হতে পারে 1 ঘন্টা পরে রিপ্লাই হতে পারে, কখনো হতে পারে 1.5 ঘন্টা, তো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিই, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো এই হচ্ছে প্রপার বিষয়, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে, আজ এইটুকুই।